আমি আপনাকে বিয়ে করতে চাইনি, আপনি জোর করে বিয়ে করেছেন, তাই স্ত্রীর অধিকার চাইতে আসবেন না। তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও। আপনার সাহস হয় কী করে আমার হাত ধরার? আর একবার যদি আমার কাছে এসেছেন তো খবর আছে বলে দিলাম। আরেকটা কথা, জান্নাত আপু যেন এই সম্পর্কে কিছু জানতে না পারে। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এই তো কেবল শুরু। এতদিন আমায় যে অপমান করেছো তার সব প্রতিশোধ নেব। মোবাইলের দিকে তাকিয়ে দেখি 1:46। কি করব কিছুই বুঝতেছি না। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না। আসুন আগে পরিচয় পর্বটা শেষ করি। আমার নাম শ্রাবণ, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। পরিবারে আমরা 4 জন, আব্বু আম্মু ভাই আর আমি। আব্বুর একটা ব্যবসা আছে, আমাদের নিজেদের একটা ফ্ল্যাটও আছে, ভাইয়ের একটা বাইক আছে। ভাইয়ের না বললেই চলে, কারণ অল টাইম আমি এটা নিয়ে পড়ে থাকি। এক কথায় মধ্যবিত্ত পরিবার আমাদের। আজকে আমার প্রথম দিন কলেজে। আব্বু উঠ, সকাল হয়েছে। আম্মু আর একটু ঘুমাই। আব্বু অনেক বেলা হয়েছে, 9টা বেজে গেছে। যে আমি শুনেছি 9টা বাজে, আমি এক লাফে উঠে আম্মুকে বলি, আম্মু তুমিও না, এত বেলা হয়েছে আর তুমি আমাকে এখন ডাকতেছো? তুই আমায় বলিস কেন? আমি অনেক আগে থেকেই ডাকছি তোকে। দূর, বলে ফ্রেশ হতে যাই। আম্মু আমাকে খুবই ভালোবাসে, তাই আব্বু বলে ডাকে। কোনো মতে রেডি হয়ে নিচে গিয়ে আব্বুর কাছ থেকে কিছু টাকা নিয়ে সকালে নাস্তা করে ভাইয়ের বাইক নিয়ে চলে যায় কলেজের দিকে। তারপর সাদেককে ফোন দেই, মামা কই তুই? মামু দোকানে, তুই? দাঁড়া আসতেছি বলে ফোন কেটে দিলাম। আমি সেখানে গিয়ে দেখি সাদেক, সাইফুল, রকি, রাব্বি, রাজু, রাসেল সহ সব ভাড়ামিগুলো ওখানে আছে। সবার সাথে কথা বলে কলেজের দিকে যেতে লাগলাম। এখানে সকলের বাইক নেই, বাট সবাই মিলে চলে যায় কলেজে। কলেজে যেহেতু প্রথম দিন, তাই বেশি ঘোরাঘুরি না করে ক্লাসে গেলাম। আমাদের গ্রুপে অনেক ঘাটতারা লোক আছে, এখন বলে রাখছি পরে কাজে দেবে, কিন্তু সকলের মনটা অনেক ভালো। এরপর কিছু বন্ধু আরও বাড়লো আমাদের গ্রুপে, কারণ এলাকাটা আমাদের, তাই ক্ষমতা আমাদেরই হাতে। এরপর ক্লাস শেষে আমরা প্রতিদিনের মতো আড্ডা দিতে গেলাম। এরপর বাড়ি ফেললাম 4টায়, কলেজ ছুটি হয়েছে 1টায়। আমি বাসায় এসেছি 4টায়। খুব ভয় লাগতেছে, কারণ আমি আব্বর ভাইকে খুবই ভয় পাই। বাসায় কলিং বেল চাপার পরে আম্মু এসে দরজা খুলে দিল। যাক বাবা, বাঁচলাম। আব্বু প্রথম দিন কেমন কাটলো? আমার সুইট আম্মুর মতো কাটলো দিনটা। আব্বু খাবার খেতে আয় ফ্রেশ হয়ে। আম্মু ফ্রেন্ডদের সাথে খেয়ে এসছি। ওকে, গিয়ে রেস্ট নে। আম্মু জানে আমি একবার না করলে আর খাই না। ওকে আমার সুইটি আম্মু। এরপর আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইক নিয়ে বাজারে গিয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিই। আড্ডা দিতে গিয়ে কখন যে 9টা বেজে গেছে খেয়াল করিনি, তাই বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে এসে কলিং বেল চাপায় আব্বু এসে দরজা খুলে দিল। যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়। কি রে নবাবজাদা, কোথায় ছিলি? আসলে আব্বু, কি আসলে করছিস? এসএসসিতে তো বাজে রেজাল্ট করে আমার মান সম্মান সব ডুবাইছিস। এখন কলেজে গিয়ে কি আমার নাক কাটবি? তোর ভাইকে দেখে কিছু শেখ। এরকম কিছু কথা শুনে খেয়ে দিয়ে রুমে গিয়ে মোবাইল গোতাগুতি করি। আসলে এটা আমার প্রতিদিনের রুটিন। আব্বু প্লাস ভাইয়ের বকা এবং আম্মুর আদর। কিছু সময় পর সোজা ঘুম। সকালে ঘুম থেকে করে ফ্রেশ হয়ে নাস্তা করে সোজা কলেজের দিকে যাই বাইক নিয়ে। রাস্তায় যেতে যেতে কিছু কথা বলি। আমার আব্বু সৎ ব্যবসায়ীদের মধ্যে একজন, তাই তার একটা সম্মান আছে আমাদের এলাকায়। কিন্তু আব্বু আমাকে কখনো অভাবে রাখেনি, যখন যা চেয়েছি তাই পেয়েছি, যার ফলে আমার এই অবস্থা। রাস্তায় যাওয়ার সময় দেখি একটা মেয়ে না পড়ি। দেখে মনে হচ্ছে অনেক টেনশনে আছে। আর বড় কথা হচ্ছে মেয়েটি আমাদের কলেজের ড্রেস পরা। আমি মেয়েদের সাথে কথা বলি না, কিন্তু একে দেখে আর থাকতে পারলাম না। কেন তা আমিও জানি না। আমি গিয়ে মেয়েটির সামনে কষে ব্রেক করলাম। মেয়েটি আমার দেখে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো, মনে হয় ভয় পাইছে। আপনি কি ওই কলেজে পড়েন? কিছু সময় পরে। হ্যাঁ, আমি সেম কলেজে পড়ি। আপনাকে দেখে মনে হচ্ছে রিক্সা পাচ্ছে না, তাই যদি কিছু মনে না করেন আমি লিফট দিতে পারি? মেয়েটি কিছুক্ষণ পরে হ্যাঁ চোখ মাথা নাড়ল। মনে হয় যে সে আমার বাইকে উঠে আমার ভিতরে একটা কারেন্ট শক করে, কারণ দেখতে মাশাআল্লাহ। আর কিছু না ভেবে সোজা চলে যেতে লাগলাম। সে কিছু বলছে না, তাই আমি বললাম, আপনার নাম কি? শিমলা। আপনার? শ্রাবণ। কোন ইয়ার? প্রথম। আপনি? কি বলেন, আমিও তো প্রথম ইয়ারে। শ্রাবণ, তুই তো লাকির ইয়ার। ও ভালো। আমি আর কিছু না বলে কলেজে চলে এলাম এবং সেও চলে গেল। আমি তাকিয়ে রইলাম তার দিকে। এর মাঝে হারামিদের আগমন। দোস্ত, ভাবি তো খুবই সুন্দর। আরে দোস্ত, ভাবি এখনো হয়নি, বাট হবে। হ মামা,
তোর চয়েস আছে, তা কিভাবে কি হলো? সব ঘটনা খুলে বললাম। এর মাঝে ক্লাসের বেল দিয়ে দিল এবং আমরা ক্লাসে গিয়ে বসলাম। সবাই ক্লাস করে, আর আমি শুধু শিমলার দিকে তাকিয়ে আছি। কিছুবার চোখাচোখি হয়েছে, কিন্তু সে কিছু বলেনি। ক্লাস শেষে চলে গেল আর আমি বসে রইলাম। কিরে মামা, কখনো তো ক্লাস করতে দেখি নাই, আর আজ এখানে বসে আছিস? লাইন কি মামা? ওদের কথার ঘোর কাটিয়ে বাইরে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি যাই। আর রোজকার মতো সেই রুটিন, বকা, ফোন, ঘুম। কিন্তু রাতে আর ঘুম আসে না, শুধু আমার পরিটার কথাই মনে পড়ে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে কলেজে গিয়ে তাকে খুঁজি আর শুধু দেখি। এইভাবে কিছুদিন যাবার পর দেখি যে সে কিছুই বলে না, তার মানে সে আমাকে পছন্দ করে। তাই সকল বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিয়ে একদিন প্রপোজ করার সিদ্ধান্ত নিই। দিনটা ছিল বুধবার। সকালে ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে আব্বুর কাছ থেকে কিছু টাকা নিয়ে কলেজের দিকে যাই। আর কলেজে গিয়ে আমি তো দেখি পুরো অবাক। তার কারণ, আমি কলেজে গিয়ে দেখি যে শিমলা একটা ছেলের সাথে ক্যাম্পাসে বসে আছে। এমনভাবে বসে আছে যেটা দেখে যে কেউ ভাববে তারা দুজনের লাভার। আমি তাই ভেবে চলে যাই সেখান থেকে এবং সব বন্ধুদের জানাই। এরপর থেকে আমি আর আগের মতো থাকতে পারি না, অনেক বদলে গেছি। তার কারণ আমি শিমলাকে মন থেকে ভালোবেসেছিলাম, তাই হয়তো আমার আজ খুব কষ্ট হচ্ছে। আমার আব্বু আম্মু অনেক প্রশ্ন করেছে আমাকে, কিন্তু আমি কিছু বলিনি। অপরদিকে শিমলা মনে মনে আমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিল। শিমলার পরিচয়টা দিয়ে দেই। শিমলার আব্বু বড় একটা কোম্পানির মালিক। শিমলা তার বাবার একমাত্র সন্তান। তার বাবা খুবই ভালো একজন মানুষ, যে সকল পেশার মানুষকে সম্মান করে, যার ফলে সে একজন বড় কোম্পানির মালিক। শিমলা তার আব্বুর কাছে যা চেয়েছে তাই পেয়েছে। আর শিমলার আম্মুও নেই, তাদের পরিবারে শুধু তারা দুইজন। আর নয় পরেই জেনে নেবেন। আমি কিছুদিন ধরে কলেজে যাই না। সে আমাকে খুব মিস করতে থাকে। তাই সে একদিন আমার বন্ধু রাসেলকে জিজ্ঞাসা করে, শ্রাবণ কই? কেন? আপনি জেনে কি করবেন? কারণ আমি তাকে ভালোবাসি। ভালোবাসেন? তাও শ্রাবণকে? তাহলে আপনার বিএফের কি হবে? কি? আমার কোনো বিএফ নেই। তাহলে বুধবার তারিখে আপনার পাশে বসা ছেলেটি কে ছিল? সে আমার চাচাতো ভাই ছিল, কিন্তু কেন? কারণ ওই দিন আমার বন্ধু আপনাকে প্রপোজ করতে গিয়েছিল, আর সেই দিন এসব কিছু দেখে, যার ফলে আর প্রপোজ করে নাই। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা, শ্রাবণের নাম্বারটা দাও তো। 017 এই যে। ওকে। এরপর সে আমরা বাসায় গিয়ে আমাকে ফোন দেয়। আমি ফোন রিসিভ করি না। 4-5 বার দেওয়ার পর রিসিভ করি। হ্যালো, আমার বাবুটা কেমন আছে? কে আপনি? আমি আমার বাবুর বউ। সরি, রং নাম্বার। ওই হারামি, রং নাম্বার না, আমি শিমলা। কি? আমি তো মহা খুশি, কিন্তু বুঝতে দেওয়া যাবে না। হ্যাঁ, আর তুই এতদিনে কলেজে আসিস না কেন? তাতে আপনার কি? তোর কি মানে? তুই কি জানিস তোকে দেখতে না পেয়ে আমি কি টেনশনে ছিলাম? কেন? ও মাই গড, বলে কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে বাসি না। কেন? কারণ আপনি অন্য কাউকে ভালোবাসেন। শিমলা সব ঘটনা খুলে বলল। আই এম সো সরি। আই লাভ ইউ শ্রাবণ। লাভ ইউ টু শিমলা। এভাবে শুরু হয় আমাদের ভালোবাসা। কখনো রাগ, অভিমান, দুষ্টুমি, খুনসুটি ইত্যাদি। একদিন কলেজে গিয়ে শিমলা আমাকে বলে, বাবু চলো না, আজকে সারাদিন ঘুরবো। আমি বললাম, না আমি পারবো না। কুত্তা, হারামি, বান্দর। আরও কি কি গালি দিছে আমি জানি না, কি আর করার, জোর করে নিয়ে গেল। প্রতিটি প্রেমিকাদের মতো আমরাও ফুচকা, আইসক্রিম, চকলেট ইত্যাদি খেয়েছি। আমরা একটা পার্কে বসে আছি, ঠিক তখন আমার সামনে আসে মিম। এসে আমাকে জড়িয়ে ধরে। মিম হচ্ছে আমার মামাতো বোন, আমার থেকে 1 বছরের ছোট। ও আমাকে ভালোবাসে, আমি সেটা ওর ভাবেই বুঝি, বাট আমি ওকে আমার বোন হিসেবেই দেখি। আর এর একটা বদ অভ্যাসও আছে, গায়ে পড়া। দেখলে না কেমন জড়িয়ে তুললো। শিমলা এটা দেখে রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেটা দেখে ওকে জোর করে ছাড়াই। আমি ওকে জিজ্ঞাসা করি ওইখানে কি করে। কেন, আমি আসতে পারি না? না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। এই মেয়েটা কে? আমার জেফ। কি? হ্যাঁ। বিমা সেখানে না দাঁড়িয়ে চলে যায়। আমি কিছুই বুঝি নাই। এরপর শুরু হলো WWE, মারামারি, মানে শিমলার ঘুষি, কান টানা, চুল টানা ইত্যাদি। এরপর ওকে শান্ত করে আমি বাড়িতে আসি। এভাবে আমাদের ভালোবাসার 1 বছর কেটে যায়। একদিন হঠাৎ আমাদের বাড়িতে এসে মিম, সাথে অনেকগুলো ব্যাগ। আমি আম্মুকে জিজ্ঞেস করলে সে যা বললো তা শুনে আমি শেষ। মিমের রেজাল্ট দিয়েছে, তাই ও এখন থেকে আমাদের বাড়ি থেকে কলেজে পড়াশোনা করবে।
কেমনটা লাগে বলেন তো? শিমলা জানতে পারলে তো ফুল আমি শেষ। কি রে? কিছু না আম্মু। এই বলে আমি দাঁড়িয়ে থাকি আর মিম আমাকে চোখ মেরে বিলের মার্কে একটা হাসি দিয়ে চলে যায়। আমি বুঝতে পেরেছি মিম কেন এখানে এসছে। আমি এরপর সবকিছু শিমলাকে জানাই। শিমলাকে অনেক কষ্টে রাজি করাই। একদিন বিকেলে আমি রুমে বসে আছি, তখন মিম এসে বলে, আই লাভ ইউ শ্রাবণ, রিয়েলি আই লাভ ইউ। আপু তুমি সব কি বলো? শোনো শ্রাবণ, আমি সোজাসুজিভাবে বলি আই লাভ ইউ। আর তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি তোকে জোর করে নিজের করে নিব। হ্যাঁ, যা দেখা যাবে। এই বলে মিম চলে যায় এবং মিমের এই কথাটা যে আমার জীবন পাল্টে দিবে আমি কল্পনাও করতে পারিনি। একদিন সকালে আমাদের বাসায় আমার মামার মামি আসে। আমার কাছে ব্যাপারটা খটকা লাগে, কারণ মামা মামি আমাদের বাসায় দীর্ঘ 2 বছর পর এলো। আরেকটা কথা, মিম খুব জেদি মেয়ে, কারণ মামার একমাত্র মেয়ে। যখন যা চেয়েছে তাই পেয়েছে। আমি ভাবলাম মিম বোধহয় আসতে বলেছে তাই আসছে। এইসব ভাবতেছিলাম তখন। শ্রাবণ, দাঁড়া দাঁড়া, কি ভাবতিসোস? কিছু না মামা, তোমরা কেমন আছো? ভালো। তোর পড়ালেখা কেমন চলছে? ভালো। এইভাবে কিছু কথা বলে রুমে চলে আসলাম। কিছু সময় মোবাইল চালিয়ে দুপুরে একটা ঘুম দিলাম। বিকেলে উঠে বাজারে গেলাম। কিছু সময় আড্ডা দিয়ে বাসায় এলাম। এসে দেখি সকলে ড্রয়িং রুমে বসে গল্প করছে। আমিও যোগ হলাম। আরও কিছু সময় গল্প করে ভাত খেয়ে রুমে গেলাম। মোবাইল চালাচ্ছি, ঠিক তখন মিম আমার রুমে এলো। এ কি, এত রাতে তুই আমার রুমে কেন? আমি তোমাকে আজ একটা কথা বলবো, আর যদি তুমি না মানো তাহলে তোমার সাথে খুবই খারাপ হবে। আমি শুনবো তোর কথা। হ্যাঁ, তা কি কথা বল। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার ভালোবাসতে হবে। তা না, কোনোদিনও সম্ভব নয়। তোকে শেষবারের মতো বলছি, রাজি হয়ে যা। হঠাৎ তুমি থেকে তুই? সম্ভব নয়। এরপর মিম যা করলো সেটার জন্য আমি প্রস্তুতি ছিলাম না। আমার জীবন পাল্টে দেওয়ার একটা ঘটনা। মিম কিছু না বলে দরজা লাগিয়ে দিল। মিম, তুই দরজা বন্ধ করলি কেন? তুই শুধু দেখ আমি তোর কি করি। কিছু বলার আগেই মিম তার জামা টেনে টেনে ছিঁড়ে ফেললো আর জোরে জোরে চিল্লাতে লাগলো। বাড়ির সকলে আমার রুমের দরজায় চলে আসলো। মামা মামি, আব্বু আম্মু, ভাইয়া। এরপর মিম আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার উপর শুয়ে পড়লো। এমনভাবে শুয়ে পড়লো দেখে মনে হয় আমি জোর করে তাকে ধরে রেখেছি। ভাইয়ার মামা কোনো উপায় না পেয়ে দরজা ভেঙে ফেললো। এরপর সকালে রুমে এসে তাদের নিজের চোখে সব দেখলো। মিম দৌড়ে গিয়ে মামির পিছনে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে ভয় পেয়েছে। এবার আম্মু তার কাপড় দিয়ে মিমকে ডেকে দিল। আমি কিছুই বুঝে ওঠার আগে ভাইয়া আমাকে এসেই ঠাস ঠাস করে 2টা চড় দিল। আসলে আপনারা ভাবছেন একজন পুরুষে কি করে একটা মেয়ের সাথে পারলাম না। আসলে সব দেখতে দেখতে হয়ে গেছে কিছু বুঝে ওঠার আগে। আমি কিছু বলছি না, চুপচাপ করে আছি। শ্রাবণ, তুই কি না? ছি। তোমরা বিশ্বাস করো আমি কিছুই করিনি। চুপ, একদম চুপ, তুই কিছু বলবি না। আম্মু তুমি আর কিছু বলতে না দিই? চুপ, একদম চুপ। তোকে আমরা মানুষ করতে পারি নাই। তোর আব্বু ঠিক বলে, আমার কারণে তুই আছি। আমি চুপ হয়ে আছি। সি সি, আজ যদি আমরা এখানে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না যে আপনাদের ছেলে এইরকম অমানুষ কথাকার। একে তো জেলে দেওয়া উচিত। শ্রাবণ, তোকে আমরা নিজের ছেলের মতো দেখতাম, আর তুই এই তার প্রতিদান দিলি। আমি চুপ। আর সত্যি খুব অসহায় আমি, কারণ আমার কথা কেউ শুনবে না, কারণ কোনো প্রমাণ নেই আমার কাছে। আপনারা আমাকে মাফ করে দেন, আমি আমার ছোট ছেলেকে মানুষ করতে পারিনি। আপনি এখনো বলছেন যে কোনো বিচার না করে ওকে মাফ করে দিতে? আব্বু চুপ করে মাথা নিচু করে রইল। মামা, তুমি চিন্তা করো না, আমরা ওকে শাস্তি দিব, এমন শাস্তি দিব যে আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাতে হলে 10 বার ভাববে। হ্যাঁ, তুই ঠিক বলছিস। আব্বু, তুই ওই মুখ দিয়ে আর কোনোদিন আমাকে আব্বু ডাকবি না। আমি শুধু কান্নাই করছি। আজ থেকে আমার ছেলে একটা, তুই আজ থেকে আমার ছেলে না। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আজ থেকে তুই আমাদের কেউ না। আম্মু, চুপ, একদম চুপ, তুই এখন আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। আমার আর কিছু বলার নেই, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আর কোনোদিন যদি আমাদের সামনে আসিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ওকে, তোমরা ভালো থেকো। হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আসার সময় আম্মুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিলাম, কিন্তু আম্মু কিছু বলল না। যে আম্মু আমাকে কখনো বকে পর্যন্ত নি, সে আম্মু আমাকে ত্যায্য পুত্র করলো।
হায় রে দুনিয়া। তবে আমি আম্মুকে খারাপ বলছি না, পৃথিবীতে আম্মুর থেকে আপনার কেউ নেই। শুধু গল্পের খাতিরে বললাম। আমি আর কিছু না বলে বাড়ি থেকে বের হলাম। সময় বিকেল 5টা। আমার কাছে এখন আছে শুধু একটা মোবাইল, 5,000 টাকার মতো, আর কিছুই নেই। তাই আমার শিমলার কথা মনে পড়লো। ওর কথা ভাবতেছি তখনই দেখি আমার সামনে চোখ দুটো লাল, বোধহয় কেঁদেছে। কিন্তু কেন? আর কোনো কথা না বলে আমি ওর কাছে গেলাম। আমার তোমাকে কিছু বলার আছে। কুত্তার বাচ্চা, না তুই পাপি। তোর আব্বু তো আর পাপ করে নাই। কি বলছো তুমি এসব? বলে ওর গায়ে হাত দিলাম। অমনি আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে দিল। আমি তোকে কত ভালোবাসতাম, আর তুই কিনা এতটা নিস। তুমি আমার কথাটা তো শোনো। চুপ। আমার শরীর তো ছিল, তোর যদি এতই লোক ছিল তাহলে আমাকে বলতি। তুমি প্লিজ আমায় ভুল বুঝো না। ভুল তো তোকে আমি আগে বুঝেছি। যা আমার সামনে থেকে যা, আর কোনোদিন আসবি না। যাচ্ছি, তবে মনে রাখো আমি কোনোদিন ভুল করিনি। আর যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে সেদিন অনেক দেরি হয়ে যাবে। মনে রেখো কথাগুলো। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। যাবার আগে শুধু একটা কথা, আই লাভ ইউ। নিজের থেকে বেশি ভালোবাসি তোমায়। ভালো থেকো। আলবিদা। আমি কিছু না বলে চলে আসি। পিছনে ফিরে আর তাকাইনি। প্রায় 1 ঘন্টা ধরে হাঁটতেছি। রাত হয়ে গেছে, তাই একটা বাস স্ট্যান্ডে এসে পড়লাম। আর ভাবতে থাকলাম, আমি কি সে শ্রাবণ যে কেনা আম্মু ছাড়া কিছু বুঝতামই না। আর আজ সে আমি আম্মুর কাছ থেকে চির বিদায় পেলাম। যে শিমলা, যাকে কেনা আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, আর আজ সেই শিমলা না। আমারই ভুল যে আম্মু আব্বু ভাই আমায় ভুল বুঝে। আর কোথায় শিমলা? এই সকল কিছু ভাবতে ভাবতে রাত 1টার বেশি বেজে গেল। আপনারা হয়তো ভাবছেন এতটুকু কথায় রাত 1টা বেজে গেল। আর এরকম অনেক চিন্তা করছি তাই, যেগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না, তাই না? তাহলে চলুন আপনাদেরও বুঝিয়ে নিয়ে আসি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, আর বাকিটা তো আপনারা জানেনই। মোবাইলের দিকে তাকে দেখি 1:46 বাজে। কি করব কিছুই বুঝতেছি না। ঠিক তখনই একটা লোক এসে জিজ্ঞাসা করলো, বাবা, তোমায় সেই সন্ধ্যা থেকে দেখতেছি এখানে বসে আছো, কোনো সমস্যায় পড়েছো? হ্যাঁ আঙ্কেল, আমি বাস মিস করেছি, আর কোনো কিছু চিনি না, যাবার কোনো জায়গা নেই, তাই বসে আছি। মিথ্যে বললাম, কারণ আমার আজ রাতটার জন্য হলো একটা বাসস্থান দরকার। বাবা, তুমি আমার সাথে আসো। না আঙ্কেল, শুধু শুধু আপনি কেন আমার জন্য কষ্ট করবেন? একজন বললেই তো আর যাওয়া যায় না, তাই একটু না করে দেখি। বাবা, তুমি আমার ছেলের মতো, তুমি আসো, আমার কোনো সমস্যা হবে না। আমার এখানে একটা চায়ের দোকান আছে, সেখানেই আমি থাকি, তুমিও থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। আঙ্কেল, আপনাকে যে কী বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। বাবা, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, তুমি আসো, অনেক রাত হয়ে গেছে। দোকানে গিয়ে দেখি ছোটোখাটো একটা টং দোকান, তবে ভিতরে 2 জন থাকা যাবে। আমি ভাবতে লাগলাম যে আমি এসি রুম ছাড়াও ঘুমাই না, আর আজ সে আমি কি না। আসলে পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয়। আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আপনার ছেলে মেয়ে নেই? ছিল বাবা। তারা কোথায়? তারা সকলে আমায় রেখে ওপরে চলে গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে। সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি। কোনো ব্যাপার না। আঙ্কেল, কাল ঢাকার বাস কয়টায়? সকাল 6টায়। টিকিট কত করে? 500 টাকা। ওকে আঙ্কেল, আপনি ঘুমান, অনেক রাত হয়েছে। এবার আমি কিছু কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমার আগে ঘুম ভেঙে গেল। ভাবতে অবাক লাগে, তাই না, যে আমি 9টা-10টা ছেড়ে ঘুম থেকে উঠতাম না, আর আজ এত সকালে উঠে গেলাম কিভাবে? কারণ মনে এত চিন্তা থাকলে আর ঘুম হবে কি করে? এরপর থেকে হয়তো আমাকে আরও সকালে উঠতে হবে, কারণ আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, দেখিয়ে দিতে হবে সবাইকে। জানি সেটা সম্ভব নয়, কিন্তু স্বপ্ন নিয়ে বেঁচে থাকে মানুষ। এসব ভাবতে ভাবতে বাইরে গিয়ে টিউবওয়েলের পানি দিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে আঙ্কেলের দোকান থেকে 1 কাপ চা আর বিস্কুট খেলাম। আঙ্কেলকে অনেক বলে টাকাটাও দিলাম। এরপর টিকিট কেটে ফেললাম। এরপর ফোন দিলাম বাপ্পিকে, স্কুল ফ্রেন্ড। ও এখন ঢাকায় লেখাপড়া করে, একটা দোকানে কাজ করে শুনেছিলাম, তাই ওকে কল দিলাম। কিছুক্ষণ পরে রিং হয়ে রিসিভ করে বলল, কি হারামি, কি খবর তোর? বন্ধু, খবর ভালো না রে। কি হয়েছে বল। দোস্ত, তোকে একটা বিপদে পড়ে ফোন দিছি। বল। আমাকে বাড়ি থেকে বের করে দিছে। কেন? কি করছিস? মেয়ে কেস নাকি? আমি সিরিয়াস। ভাই কি বলিস? আন্টি কিছু বলে নাই? দোস্ত, ফোনে টাকা নেই, তোকে পরে বলবো নি। ধারাকে বল, তোর কাছে কি আমার কিছুদিন থাকতে দিতে পারিস? দোস্ত, তুই এইভাবে বলিস কেন? আমি কি তোর পরের কেউ? আমি তো তোর ভাই। ভাই হয়ে যদি ভাইকে সাহায্য না করি তো কিসের ভাই আমি?
ভাই। কাঁদিস না দোস্ত, টিকিট কাটতিস? হ্যাঁ, 8টায় রওনা দেব, বিকাল 4টার দিকে পৌঁছাবো। ভাই তুই আয়, আমি বাস স্ট্যান্ডে তোর জন্য অপেক্ষা করবানে। ওকে বাই। ভালোভাবে আসিস কেমন ভাই? এরপর ফোন কেটে দিলাম। এখন অনেক কাজ আছে, তাই একটা সিমের দোকানে গেলাম। সেখানে গিয়ে একটা নতুন সিম কিনলাম 300 টাকা দিয়ে। এবার পুরান সিমটা খুলে ভাঙতে যাব, তখন বাসার কথা মনে পড়লো যে কেউ একবারও ফোন দিল না, কোথায় আছি কিভাবে আছি। আমি কিছু না ভেবে সিমটা ভেঙে ফেলে দিলাম। এরপর নতুন সিম ফোনে ভরে আমার সকল বন্ধুদেরকে জানিয়ে দিলাম যে আমি ঢাকা যাব বাপ্পির কাছে। সবাই ভুল বুঝলেও ওরা কেউ আমাকে ভুল বুঝেনি। সবাই জানে আমি ফাজিল হলেও এতটা নিচু না যে কোনো মেয়ের লাইফ শেষ করে দেব। তাই সকলে বলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। আমি আজ বুঝলাম, আর সকলকে বলে দিলাম কেউ আমার খোঁজ করলে যেন ওরা কিছু না বলে। এবার হিসাব করতে লাগলাম, আমার কাছে আর মাত্র 4150 টাকা আছে। এবং আমার আরও একটি কথা মনে পড়ে গেল যে আমার এক বিকাশ অ্যাকাউন্টে 15,000 টাকাও আছে। আমি ভাবলাম সময়ে সময়ে লাগতে পারে, তাই আর উঠালাম না। মোবাইলে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। তাই আমি দ্রুত করে আমার সেই চিরচেনা কলেজে গেলাম। আর কলেজটা এখান থেকে কাছে। কলেজের গেট দিয়ে ঢোকার সময় সকালে আমাদের কেমনভাবে তাকাচ্ছিল, মানে কিছু স্টুডেন্ট সকালে কোচিং করে তারা। আমার আর বুঝতে বাকি রইল না যে সবাই জেনে গেছে, কারণ আব্বু একজন ভালো ব্যবসায়ী। তাই আমি কিছু না ভেবে সোজা প্রিন্সিপালের রুমে গেলাম। আমি পারমিশন নিয়ে ভিতরে গিয়ে টিসি চাইলাম স্যারের কাছে। টিসি তো তোমায় আমি এমনি দিতাম, তার আগে তোমায় আমি কিছু বলতে চাই। জি স্যার বলেন। আমি আগের থেকে জানতাম তুমি একটা বাজে ছেলে, কিন্তু তুমি এতটা যে নিচ তা আমি জানতাম না। তোমার লেখাপড়া আমি চিরদিনের জন্য শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ তুমি শুধুমাত্র রফিক সাহেবের ছেলে দেখে তোমায় আমি মাফ করে দিলাম। এই নাও তোমার টিসি। স্যার ধন্যবাদ, আমি আপনার কথা কোনোদিনও ভুলবো না, পারলে মাফ করে দিন বলে বের হয়ে আসলাম মুখ লুকে। বাস ছাড়তে আর মাত্র 2 মিনিট বাকি। আমি বাসে বসে রয়েছি আর ভাবতেছি আর মাত্র কিছু সময় পর রওনা দেবো অচেনা শহরের দিকে, যেখানে আমায় কেউ চিনবে না। থাকবে না শিমলার মতো বিশ্বাসঘাতক, থাকবে না মিমের মতো বেঈমান। এসব ভাবতে ভাবতেই বাস ছেড়ে দিল। এরপর আমি বসে আছি বাসের সিটে। ঠিক তখনই একটা মেয়ে এসে আমার পাশের সিটে বসলো। আমি তার দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকালাম। মেয়েটা দেখতে ফর্সা, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে একজোড়া দুল, চোখে চশমাও, হাতে আবার ছুরি। আর কিছু আছে কিনা তাও জানি না, ভালো করে দেখি নাই। অন্য সময় হলে আমার পাশে কোনো মেয়ে বসলে তাকে জ্বালিয়ে পড়ে শেষ করে দিতাম, কিন্তু এখন আমি বদলাতেই হবে, যে করে হোক না কেন। এইসব ভাবতেছিলাম, ঠিক তখনই মেয়েটা নীরবতা ভেঙে বলল, এক্সকিউজ মি, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন। আমি কি আপনার সিটে বসতে পারি? কিছু ভালো লাগতেছে না, তাই ছেড়ে দিই, কোনো সমস্যাও নেই। ওকে ধন্যবাদ। আমি চুপ করে বসে আছি সিটে হেলান দিয়ে, চোখ বুঝে। এর মধ্যে মেয়েটি বলল, আপনার নাম কি? শ্রাবণ। আমার নাম রিয়া। আপনি কি ঢাকা যাবেন? হ্যাঁ, বাচাল মেয়ে, কথা শুনে বুঝতে পারতেছি। আমিও। আমি চুপ। এই যে মিস্টার, আপনার পাশে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, আমি সেরে কথা বলছি আর আপনি কিছুই বলছেন না, ব্যাপার কি? প্রয়োজন মনে করি না। ও, আপনি কি রাগ হয়েছেন? বলেন। না, আমি আপনার সিটে বসেছি তাই। আসলে তা নয়, আমার মন ভালো নেই তাই। ওকে, বুঝেছি। আমি আর কিছু না বলে বাসের সিটে ঘুমিয়ে পড়লাম। 4 ঘন্টা পর ঘুম ভাঙলো। দেখি যে বাস দাঁড়িয়ে আছে, বোধহয় টিফিন টাইম। আমিও রিয়ার সাথে গিয়ে কিছু খেয়ে আসলাম। আসলে মেয়েটা খুবই মিশুক, এই একটু সময় অনেক আপন হয়ে গেছে। খেতে খেতে আর একটু পরিচয় দিয়ে দেই। রিয়া আমার 1 বছরের জুনিয়র, সবে মাত্র ইন্টার প্রথম বর্ষ। আর আব্বা একজন ব্যবসায়ী, মোট কথা মধ্যবিত্ত পরিবার। খাওয়া শেষ, বিল হয়েছে 80 টাকা দিয়ে আবার গাড়িতে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। কিছুক্ষণের আলাপে দুজন খুব ভালো বন্ধু হয়ে গেলাম। তাই রিয়ার নাম্বারটা নিলাম। এইভাবে কথা বলতে বলতে চলে এলাম গন্তব্যস্থানে। রিয়াকে বিদায় দিয়ে বের হয়ে দেখি বন্ধু বাপি বসে রয়েছে। আমাকে দেখেই, দোস্ত কেমন আছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? দোস্ত ভালো নেই, আর আসতে কোনো সমস্যা হয়নি। তুই এতদিন ভালো ছিলি না, এবার ভালো থাকবি। আর চল কিছু খেয়ে আসি, বিকাল হয়ে গেছে। আমরা একটা ছোট হোটেলে ঢুকে গেলাম। এরপর বাপি বলল, তোকে যখন একবার পেয়েছি তোকে আর ছাড়তেছি না। তা না হয় ঠিক আছে, কিন্তু আমি তো বেকার, বাসা ভাড়া দেবো কিভাবে?
এটা তুই ঠিক বলছিস, তুই চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করতেছি। ওকে দোস্ত, তুই তো জানিস এই শহরে আমার কেউ নেই, তুই আমার সব। এখন বাসায় চল, বাসায় গিয়ে কথা বলি। হ্যাঁ চল। এরপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাপ্পি ওর রুমে আমাকে নিয়ে গেল। বাপ্পি 4 তলায় একটা বাসা ভাড়া করে থাকে। রুমটা বেশি বড় না, কষ্ট করে 3 জন থাকা যায়, তাই আমার আর বাপ্পির থাকতে বেশি কষ্ট হবে না। রুমে খাট নেই, আসলে ব্যাচেলর মানুষ তো খাটের দরকারও হয় না। আর আছে একটা পড়ার টেবিল। রুমটা মোট 3 ভাগ করা, অর্ধেকটা বেডরুম প্লাস পড়ার টেবিল, আর বাকি সাইড ছোট্ট একটা বাথরুম প্লাস রান্নাঘর। এক কথায় ব্যাচেলরদের জন্য পারফেক্ট। বাসা ভাড়া 6,000 টাকা। এবার ফ্রেশ হয়ে এসে বাপ্পি রান্না করতে গেল। রাত হয়ে গেছে, আর আমি কিছু সময় রেস্ট নিয়ে ওর কাছ থেকে জিজ্ঞাসা করলাম, মানে সব কিছু জানতে লাগলাম। তুই কোন কলেজে পড়িস? কলেজে? কোথায় চাকরি করতেছিস এখন? দোকানে। দোকানে শপকিপার হিসেবে চাকরি করে, বিভিন্ন পণ্য বিক্রির কাজ। কখন করিস এসব? বিকাল 4টা থেকে 9টা পর্যন্ত। বেতন কত দেয়? 8,000 টাকা। হ্যাঁ, মোটামুটি চলে। তুই কি বলিস? এইসব কিছু কথা বলতে বলতে রান্না করা শেষ। এরপর আমরা খাবার খেয়ে দুজনে বসে গল্প করতে লাগলাম। এক পর্যায়ে জিজ্ঞেস করলো যে আমার বাড়িতে কি হয়েছে। আরে বল, আমায় বলবি না? শোন তাহলে। তারপর ওকে সব খুলে বললাম। বাপ্পি শুনে অনেক সান্ত্বনা দিল, কিন্তু আমি কিছুতেই বলতে পারতেছি না। এরপর আমরা শুতে গেলাম। নিচে 2টা বিছানা লাগিয়ে আমরা শুয়ে পড়লাম। শুয়ে এসে আমি বলতে লাগলাম, দোস্ত তুই একবার ভাবতো আমি কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। সব সময় এক যায় না, দেখা যাচ্ছে এটাই তোর ভাগ্য ছিল। হ্যাঁ দোস্ত, সবই ভাগ্যের খেল। তুই তোর ওখানে আমার একটা চাকরির ব্যবস্থা করে দে। দোস্ত এত সহজ না, তারপরও আমি আমার সব দিয়ে চেষ্টা করব। হ্যাঁ। আরেকটা কথা। কি? দোস্ত এটা তোর কাছে আমার অনুরোধ। হ্যাঁ বল। প্লিজ তুই আগের মতো থাকিস না, এখন অন্তত ভালো হয়ে যা, না হলে আমাকে দুজনেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি কিন্তু। হ্যাঁ চেষ্টা করব। আর আসল কথা হচ্ছে কি, যেহেতু আমরা একসাথে থাকবো এখন থেকে, হ্যাঁ, তাই সপ্তাহে আমি 4 দিন আর তুই 3 দিন রান্না করবি। আর আমি এই ইমোশনাল মোডে তোর এইসব চিন্তা ভাবনা আসে কিভাবে? আর ঘর ভাড়ার 3,000 আমার আর 3,000 তোর। ওকে ওকে। আর শোন, কাল তোর কলেজে ভর্তি করে দিবি কিন্তু। ওকে। হ্যাঁ ভাই শোন, এখন থেকে নতুন করে শুরু কর। হ্যাঁ, আর কথা মন দেব না, নতুন করে শুরু করবো সব। এরকম অনেক কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। কারণ সকালে ঘুম থেকে উঠে তো অবাক, কারণ ঘুম থেকে উঠে আমি দেখি যে আমার 2 হারামি বন্ধু নিলয় আর রহিম। কিরে দোস্ত, কেমন আছিস? ভালো না রে বন্ধু। সবই তো শুনলাম, বল কি আর করবি, সবই ভাগ্যের লিখন। আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর নিলয়, রহিম আর বাপ্পি থাকে ঢাকাতে, আর এখন আমি যোগ হলাম। নিলয়ের পরিবারের অবস্থা ভালো, রহিমেরও ভালো অবস্থা। আর বাপ্পির পরিবার বলতে ওর মা আর একটা ছোট বোন। ওর মা একজন স্কুল টিচার। মোট কথা সবাই ভালো আছে, শুধু আমি থাকে এসব বাদ দিই। আরও কিছু সময় আড্ডা দিয়ে ওরা চলে গেল। বাপ্পি কলেজে চলে গেল। এরপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। ভাবতে লাগলাম মার্কেটে গিয়ে কিছু জিনিসপত্র কেনা লাগবে, কারণ আমি বাসা থেকে কিছু আনিনি। আমি বাসায় কিছু কাজ করে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। বেশি দূরে নয়, তাই হেঁটে হেঁটে যেতে লাগলাম। কিছু সময় পরে পৌঁছেও গেলাম। প্রথমে ফ্লেক্সিলোডের দোকানে গিয়ে বিকাশ থেকে 5,000 টাকা তুললাম। আর আমার কাছে আরও 3,000-এর মতো আছে, তাই এই টাকা নিয়ে 3,000 টাকা দিয়ে জামা প্যান্ট জুতো কিনলাম। এরপর গেলাম বইয়ের দোকানে, সেখান থেকে কিছু বই খাতাও কিনলাম। আর বাকি টাকা দিয়ে কিছু জিনিস কিনে একটা রিক্সা নিয়ে বাসা থেকে রওনা দিলাম। আর আমার হাতে 3,000 টাকা প্লাস বিকাশে 10,000 টাকা আছে, তাই আমার বুঝে শুনে খরচ করতে হবে। এরপর বাসায় গিয়ে সব কিছু ঠিকঠাক করতে করতেই দুপুর 1:30 বেজে গেল। এর মধ্যে বাপ্পিও ফিরে এলো। তারপর আমরা ফ্রেশ হয়ে খেতে বসলাম। বাপ্পি আমায় বলল, দোস্ত কলেজে ভর্তি ফি 2,000 টাকা। ও, আজ বিকালে তোকে নিয়ে ম্যানেজারের কাছে যাব। ওকে। বিকেল 3টার সময় আমরা রওনা দিয়ে উক্ত দোকানে পৌঁছালাম। ওই হচ্ছে ম্যানেজার, চল ওনার কাছে যাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনারা একটা হেল্প দরকার। বলো, কিভাবে হেল্প করতে পারি? স্যার এই হচ্ছে আমার বন্ধু শ্রাবণ। এরপর? স্যার ওর ঢাকায় নতুন এসেছে, ওর একটা চাকরি দরকার। বুঝলাম। আমাদের এখানে 4 জন লোক দরকার, তবে
প্লিজ স্যার। ওকে, আজ থেকে বাপ্পির সাথে তোমার কাজ। স্যার আপনার কথা আমি কোনোদিনও বলবো না। সেসব পরে দিও, আগে ভালোভাবে কাজ করো বাপ্পির মতো। শুধুমাত্র ওর কথায় তোমায় চাকরি দিলাম। জি স্যার। ওকে, তোমরা কাজ করো, আমি যাই। স্যার। এরপর বাপ্পি আমার সব কাজ বুঝিয়ে দিল। আসলে কাজগুলো করতে তেমন কষ্ট হয় না, বাট প্রথম দিন তো তাই একটু কষ্ট হলো। এসব বলতে বলতে আমরা রাস্তায় বের হলাম। ফোন করে নিলয় আর রহিমকে ব্রিজের উপরে আসতে বললাম, যেহেতু নতুন চাকরি পেয়েছি তাই ট্রিট দিতে হবে। দোস্ত, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি কাজ পেয়ে গেছি। হ্যাঁ রে দোস্ত, ম্যানেজার খুবই ভালো লোক, তাই তো চাকরিটা হই। হ্যাঁ ঠিক বলেছিস। এরপর আমরা ট্রিটের সব কিছু কিনে নিয়ে ব্রিজের উপরে গিয়ে দেখি 2 হারামি উপস্থিত। কিরে মামা, আসতে না আসতে কাজ পেয়ে গেলি? হ্যাঁ ভাই। দেখিস আমাদের আবার ভুলে যাস না। ভাই কে আপনি? এই বলেই সব খাবার আমরা 3 জন মিলে খাওয়া শুরু করলাম। দোস্ত, এটা কিন্তু ঠিক না। তাহলে তুই এটা কি বললি? সরি দোস্ত, আমি তো মজা করছিলাম। ওকে, মনে থাকে জানো। ওকে। আরও কিছু সময় থেকে আমরা বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কারণ রাতে খেয়ে এসেছি। ঘড়িতে তাকিয়ে দেখি যে রাত 12টা বেজে গেছে। আসলে আড্ডা দিতে গেলে সময় খালি খালি চলে যায়। এরপর দীর্ঘ 4 দিন পর ফেসবুকে ঢুকলাম, কিন্তু দুঃখের বিষয় ভাই আমায় একটা মেসেজও দেয়নি। তারপর আমি ফেসবুক থেকে আমার পরিবারের সবাইকে ব্লক করে দিলাম। ফ্যামিলি গ্রুপ থেকে লিভ নিলাম, শুধুমাত্র একটা মেসেজ দিয়ে ভালো থেকে সবাই, আর হয়তো দেখা হবে না। এরপর কিছু সময় চ্যাট করলাম রাজু আর সাদিকের সাথে। দোস্ত, কেমন আছিস? দোস্ত, তোকে ছাড়া কেমনি যে ভালো থাকি। কি করব বল, যেখানে বাড়ির লোকই অবিশ্বাস করে সেখানে থেকে কি লাভ? ঠিক বলছস। আর তুই কোথায় আসস? বাপ্পির কাছে। ও, ওই হারামির কাছে? হ্যাঁ, আর তুই সব হারামিগুলোকে বলে দিস আমি ভালো আছি। ওকে ভাই। বাড়ি কেউ কি আমার খোঁজ নিতে এসেছিল নাকি? নাই। ওকে দোস্ত, বাই। ওকে, ভালো থাকিস। বলে অফলাইনে চলে গেলাম। এরপর আমি আর বাপ্পি কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়লাম, কারণ কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম, রান্না করতে গেলাম। রান্না করে বাপ্পিকে ডেকে দুজনে সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। কলেজে পৌঁছে বাপ্পি আমাকে নিয়ে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে ভর্তি করে সব কাজ করলাম, মানে ইন্টার দিতে বসছে। এরপর সেখান থেকে দুজনে কলেজ ক্যাম্পাসে গেলাম। সেখানে গিয়ে বাপ্পি তার বন্ধুদের সাথে পরিচয় করে দিল। কিছু সময় কথা বলে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে বাপ্পি ওর বন্ধুদের কাছে গিয়ে বসলো, কারণ আমি একা বসতে চেয়েছি। পেছনের একটা বেঞ্চে গিয়ে বসলাম। একটু পর আমার সামনের বেঞ্চে একটা মেয়ে এসে বসলো, যাকে দেখে আমি অবাক, সেও আমায় দেখে অবাক। সে আর কেউই না, সেই বাচ্চার মেয়েটা রিয়া। উফ, এখন থেকে জানি আবার কি করে। আর ও তো প্রথম বর্ষে, তাহলে এই ক্লাসে কেন? রিয়া কিছু না বলে আমার পাশে এসে বসে পড়লো। আমি ভয়ে কিছু বলতেছি না, কারণ একটা কথা বলা শুরু করলে আর শেষ নেই। বলতে বলতে রিয়া বলা শুরু করলো, আপনি এখানে ভর্তি হয়েছেন? হ্যাঁ, কিন্তু আপনি এখানে কেন? হাসেন কেন? আসলে আমি মিথ্যা বলছি, কারণ বর্তমানে ছেলেরা মেয়ে দেখলে লাইন মারার চেষ্টা করে। তাই আমি বলছি যে প্রথম বর্ষে পড়ি, যাতে আপনি জুনিয়র ভেবে ছেড়ে দেন। কি মেয়েরে বাবা, কি বলদ মার্কে বুদ্ধি। আমি বলদ, তাই না? না, আপনি বলদ নন, আমি বলদ। আমাকে দেখি কি আপনার বকাটে ছেলে মনে হয়? না। তাহলে মিথ্যা কেন বলেছিলেন? না মানে আমি ভাবছিলাম যে আপনিও ওই রকম, কিন্তু আপনি তো আরো বলদ। পাশে একটা সুন্দরী মেয়ে বসে রয়েছে আর আপনি কথাই বলেন না। ওরে মেয়ে, তুই যদি জানতে আমি কি ছিলাম তাহলে কাছেও আসতে না। বকাটে নাম্বার 1। আমি এমনি ঢং। আমি কিছু বলার আগেই ক্লাসে স্যার আসলো। সকালে বস, এই তুমি দাঁড়াও। জি স্যার, বলুন। তুমি নতুন তাই না? হ্যাঁ। নাম কি? শ্রাবণ। ওকে, সিট ডাউন। এরপর ক্লাসগুলো শেষ করে বাইরে বেরোতেই রিয়া এসে বলল, আপনি কোথায় থাকেন এখানে? এখানে কাছে একটা বাসা ভাড়া করে। ও, আর আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ। তাহলে কিন্তু তুমি করে বলতে হবে। ওকে। তাহলে চলো কোথাও ঘুরে আসি। না, আজকে যাব না। কেন? আসলে একটা কাজ আছে। কি কাজ? আমার একটা টিউশনির দরকার, তাই খুঁজতে যাব। রিয়া কিছুক্ষণ ভেবেই, ও এই ব্যাপার, চলো আমার সাথে।
রিয়া কিছু না বলে এক প্রকার জোর করে একটা বাসার সামনে নিয়ে গেল। যেতে যেতে বিকেল হয়ে গেছে। আমি বললাম, এটা কার বাসা আর এখানে আমায় নিয়ে আসলেন কেন? ভেতরে গেলেই বুঝতে পারবে। বাসাটা বেশ বড়, 3 তলার একটা ফ্ল্যাট। রিয়ার কিছু না বলেই কলিং বেল চাপ দিল। একটু পর একটা মহিলা এসে দরজা খুলে দিল। আরে রিয়া মামুনি তুই? মামি আমি। তার মানে এটা রিয়ার মামা বাড়ি। এই ছেলেটা কে? সব কথা এখানে বলবো না ভেতরেও আসতে বলবে? ও হ্যাঁ, আয়, আসো বাবা, তুমিও ভিতরে আসো। মামি তুমি বলছিলে না তানহার একটা ইংরেজি স্যার দরকার? ও হচ্ছে শ্রাবণ, আমার ফ্রেন্ড। ওর একটা টিউশনি দরকার, তাই ওকে নিয়ে এলাম। ঠিক করেছিস। কবে থেকে আসবে ও পড়াতে? কাল থেকেই আসুক। এই বলে আমি বাসা থেকে চলে এলাম। এসে রিয়াকে ধন্যবাদ দিলাম। এরপর আমরা একটা হোটেলে গিয়ে খেয়ে যে যার বাসায় চলে গেলাম। তানহার পরিচয়টা দিই। ও ক্লাস 5-এ পড়ে। ছাত্রী হিসেবে মোটামুটি, দেখতে তো কিউট, অনেক দুষ্ট। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে বাপ্পিকে খুশির খবরটা দিলাম। বাপ্পি অনেক খুশি হয়েছে। ওর থেকে আমি বেশি খুশি, কারণ জব করে 8,000 টাকা পেলে কোনো মতে চলে যাবে মাস, কিন্তু টিউশনি করালে 2,000 বেশি পাওয়া যাবে, যার ফলে দিব্যি চলে যাবে আমার। এরপর দুজনেই চলে গেলাম জব করতে। সেখান থেকে 9টার সময় বের হয়ে বাপ্পি চলে গেল বাসায়, আর আমি সোজা রিয়ার মামা বাড়ি। বেল বাজাতে আন্টি সে দরজা খুলে দিলেন। আমি কুশল বিনিময় করে তানহার রুমে গেলাম। আমায় দেখেই, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? স্যার আপনার জন্য বসে আছি। ওকে, বই খাতা বের করো। এরপর ওকে পড়াতে লাগলাম। কিছু সময় পরে আন্টি সে কিছু খাবার দিয়ে গেল, যেগুলো খেলে আমার রাতটা দিব্যি চলে যাবে। ঢাকা শহরে এই একটা সুবিধা, টিউশনি করতে গেলে হালকা কিছু খেতে দেয়। এবার তানহাকে পড়িয়ে আমি রাত 10:30 বাসায় গিয়ে পৌঁছালাম। রুমে ঢুকে দেখে বাপ্পি বই পড়তেছে। আমিও ফ্রেশ হয়ে এসে বই পড়তে বসলাম। রাত 1টা পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম। বাইরে জীবনও এত রাত পর্যন্ত বউ থুকু, বই তো পড়া দূরের কথা, শুয়েও দেখিনি। শুয়ে পড়ে ভাবতে লাগলাম, আমার মাস ইনকাম 8,000 প্লাস 2,000, মোট 10,000, বাসা ভাড়া 3,000, মিল চার্জ 600 এবং বাকি হাত খরচ 400, এরপর থেকে 6,000। এই থেকে বাকি কাজকর্ম করতে হবে। যেটাকে বেঁচে যায় সেটা বিকাশে জমা রাখি, কে জানে কখন প্রয়োজন হয়। এইভাবেই দিনকাল ভালোই চলছিল। তানহার পরীক্ষা শেষ, ও ভালো রেজাল্ট করেছে, তাই ওর আম্মাই আমায় আরেকটা টিউশন ধরিয়ে দিল। এই টাকা নিয়ে ঢাকা শহরে দিব্যি চলা যায়, যদি হিসাব করে চলা যায়। তবে এইভাবে আমার আর বাপ্পির দিন ভালোই চলছিল। আর এখন কলেজে সবাই আমাকে ভদ্র ছেলে হিসেবেই জানে, কারণ আগে সে শ্রাবণ আর এখন আমি নেই। কলেজে অনেক ফ্রেন্ড হয়েছে এখন, আর ইয়া এখন আমার বেস্ট ফ্রেন্ড। এভাবে ভালো চলছিল আমার জীবন। এখন আর পরিবারের কথা মনেও পড়ে না, কিন্তু সিমলাকে বলা অসম্ভব। আজকের দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটা নির্ধারণ করে দেবে আমার সবকিছু। আজ আমার ইন্টারের রেজাল্ট দেবে। রেজাল্ট শুনে আমি তো পড়ে অবাক, কারণ রেজাল্ট দেখানোর মতো হয়েছে। হ্যাঁ, আমি A+ পাইছি। আমাদের গ্রুপে অনেকে A+ পেয়েছে। বাপ্পিও ভালো রেজাল্ট করেছে। দেখতে দেখতে আমাদের ইন্টারমিডিয়েট পড়া শেষ। বাড়ি থেকে আজ 1 বছরের বেশি হলো চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয়ে আজ পর্যন্ত কেউ আমার খোঁজ নেয়নি। আর বাড়ির সকল ফ্রেন্ডদেরকে ব্লক করে দিয়েছি, কারণ সকলের সাথে কথা বললে হয়তো আমি আর এখানে থাকতে পারবো না। সিমটা বদলে ফেলেছি, তাই বাগেরহাটের কারোর সাথে কোনো যোগাযোগ নেই। একদিক থেকে ভালোই হয়েছে, আমি নিজের বাসায় থাকলে হয়তো এত ভালো রেজাল্ট করতেই পারতাম না। বাড়ির কেউ এই রেজাল্ট শুনলে খুবই খুশি হতো। এসব কথা না ভাবাই ভালো। আমার ব্যাচের সকলে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, আর বাপ্পি বাগেরহাটে ফিরে যাবে, কারণ আর মা নাকি অসুস্থ। তাই বাপ্পি আবার বাগেরহাটে গিয়ে ভর্তি হবে। তাই এখন বাসায় আমি একাই থাকবো। আর মাত্র 5টা বছর আমায় কষ্ট করতে হবে। এরপর কোনো একটা চাকরি করে জীবনটা পার করে দেব। আজ বাপ্পির সাথে শেষ রাত। আমরা আমাদের ব্যাচের সবাই মিলে আজ একটা পার্টি দিয়েছি, কারণ আজ আমাদের সবাই একসাথে হয়েছি। আর কোনোদিন হয়তো নাও হতে পারি, কারণ সবাই বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে দূরেই চলে যাব। রাতে পার্টিতে আমরা সবাই মিলে সেই চিরচেনা ব্রিজের উপরে বসে আড্ডা দিচ্ছি। দোস্ত, তোদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, ভালো থাকিস তোরা। ভাই, এটা কোনো ব্যাপার না, কোনো একদিন আবার সবাই এক হব। হ্যাঁ দোস্ত, ঠিক বলেছিস। দোস্ত, তোদের কাউকে বলতে পারবো না। আমরাও। এরপর সবাই মিলে কিছু পিক তুলে একটা গ্রুপ খুললাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে সকলে দূরে থাকলেও যেন কথা বলতে পারি। এরপর কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলাম, আমি আর বাপ্পি। বাসায় দোস্ত খুব ঘুম পাচ্ছে, চল ঘুমাই। হ্যাঁ চল। এর মধ্যে রিয়ার কল। হ্যাঁ বল।
দোস্ত, তুই কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবি? রিয়ার আমি বেস্ট ফ্রেন্ড। ওই ইউনিভার্সিটিতে। তুই? ইউনিভার্সিটিতে? তোর ইউনিভার্সিটিতে কি দূরে? হ্যাঁ, তুই তো আমায় ভুলেই যাবি। হারামি, তোরে কি করে ভুলবো বল? হ্যাঁ, আমি বলতে পারবো না। হুম আমার বাসা তো তুই চিনিসই। হুম যদি কোনোদিন দরকার হয় তাহলে আসিস, কারণ এই বাসায় আমি থাকবো। ওকে দোস্ত, বাই। হ্যাঁ, বাই, গুড নাইট। গুড নাইট। এই বলে আমি রুমে গিয়ে দেখি বাপ্পি ঘুম। অন্য কোনো সময় হলে আমি ওকে ঘুমোতে দিতাম না, কারণ কালোর জার্নি আছে, তাই কিছু বললাম না। আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে বাপ্পিকে নিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে গেলাম। 8টায় রওনা দেবে বাস। এখন সময় 7:50। তাই আমি বাপ্পিকে বললাম আমার বাসায় যেন কিছু না বলে। আর এমনিতেই ওর বাসা আমার বাসার থেকে অনেক দূরে, তাই কোনো প্রশ্নই ওঠে না। এবার আরও কিছু কথা বললাম। দোস্ত, ভালো থাকিস। তোকে স্যার কিভাবে ভালো থাকবো? আমিও কি পারবো ভালো থাকতে বল? এরপর আরো কিছু কথা বলে আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। বাপ্পি কেঁদে দিল। এরপর বাস ছেড়ে দিল। আর আমার কাছ থেকে কেমন যেন অনেক বড় একটা কিছু কমে যাচ্ছে। আসলে একটা বছর একসাথে ছিলাম তো, সুখে দুঃখে। এরপর আমি বাসায় চলে এলাম। বাসায় সব কিছু গুছিয়ে নিলাম, কারণ বাসায় এখন আমি একা থাকবো। এসব করতে করতে দুপুর হয়ে গেছে, তাই দুপুরে খাবার খেয়ে জব করতে চলে গেলাম। এখন আমি একটা মোটামুটি স্থানে কাজ করি, কারণ আমার কাজে ম্যানেজার স্যার খুব পছন্দ করে। এভাবে কাজ করতে করতে সময় হয়ে গেল বাসায় যাবার। তাই দোকান থেকে বের হয়ে হাঁটতে লাগলাম একটা কোক খেতে খেতে। আমি এখন একটা পর্যায়ে উঠে গেছি, কারণ আমি এই শহরে 1 বছর ধরে আছি। কিভাবে চলতে হয় তা খুব ভালো করেই জানি। এখান থেকে সোজা টিউশন করাতে যাব। রাস্তা দিয়ে একটা ফাঁকা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তায় তেমন গাড়িও নেই। ঠিক তখনই দেখি একটা রিক্সা যাচ্ছিল, কিন্তু একটা ট্রাক এসে সজোরে ধাক্কা দিল। রাস্তার আশেপাশে কাউকে দেখতে পেলাম না, আর ট্রাকটা ভয়ে চলে গেল একটানে। আমি দেখলাম রিক্সায় একটা মহিলা আর একটা বাচ্চা মেয়ে আছে। রিক্সার মামা ঠিক আছে। আমি দৌড়ে তাদের কাছে গেলাম। রিক্সাটা ভেঙেই গেছে, আর মেয়েটি মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে গেছে। আর মহিলাটির অবস্থা খুবই খারাপ। তাই আমি কি করবো কিছু বুঝতেছি না। আশেপাশে কোনো গাড়িও নেই, তাই দেরি না করে এক বন্ধুকে ফোন করে একটা গাড়ি নিয়ে আসতে বললাম। 1 বছর আছি তো, তাই অনেক বন্ধু আছে। কিছুক্ষণ পর বন্ধু গাড়ি নিয়ে এলো। আমি দেরি না করে তাদেরকে কাছের একটা হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বাচ্চাটিকে 3 বা 4 বছর হবে বয়স একটা রুমে, আর মহিলাটাকে অন্য একটা রুমে নিয়ে গেল। যেহেতু অনেক রাত হয়েছে, তাই আমি বন্ধুকে ধন্যবাদ দিয়ে বাসায় চলে যেতে বললাম। আর টিউশন করাতে যাব না, তাই সবাইকে বলে দিলাম। এরপর কিছু সময় পর ডাক্তার বেরিয়ে এলো, আর আমায় যা বললো তা শুনে তো আমি অবাক। ডাক্তার বলল আন্টির অবস্থা খুব বেশি ভালো না, যে কোনো সময় মারা যেতে পারে, এবং আন্টি নাকি আমাকে কিছু বলতে চায়, তাই আমাকে ভিতরে যেতে বলেছে। আর বাচ্চাটি ভালো আছে। তাই আমি কোনো কথা না বলে ভিতরে চলে গেলাম। আমাকে দেখে আন্টি বলল, বাবা, আমার মেয়ে কেমন আছে? আন্টি আপনার মেয়ে ভালো আছে। বাবা, আমার মনে হয় বেশি সময় আর বাঁচবো না। আন্টি আপনার কিছু হবে না। বাবা, আমাকে ডাক্তার সব বলেছে। আমি চুপ করে আছি। বাবা, তুমি আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে? জি আন্টি বলেন, আমি কথা দিচ্ছি আমি কথা রাখবো। বাবা, আমার কিছু হলে তুমি আমার মেয়েকে দেখে রেখো, নিজের বোন হিসেবে দেখে রেখো। আন্টি আপনি না বললেও আমি ওকে আগলে রাখতাম, কারণ আমার কেউ নেই এই দুনিয়াতে। আন্টি আর কিছু বলছে না, তাই আমি ডাক্তারকে ডাক দিলাম। ডাক্তার এসে যা বললো আমি তা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আন্টি আর বেঁচে নেই, কেন জানি আমার খুব কষ্টই হচ্ছে। এরপর আমি বাচ্চাটির রুমে গেলাম, গিয়ে দেখে ঘুমোচ্ছে। আমি ভাবতে লাগলাম কি নিষ্পাপভাবে ঘুমোচ্ছে, কিন্তু এই দুনিয়া থেকে ওর সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলেছে, তাও নিজেও জানে না। এরপর কিছু সময় পর ও ঘুম থেকে উঠলো। আমি বাচ্চাটির নাম জানি না, আমাকে দেখেও ভয় পেতে লাগলো। আমি ওর কাছে গিয়ে, ভয় পেও না, আমি তোমাদের বাঁচিয়েছি রোড অ্যাক্সিডেন্ট থেকে। এরপর কিছুটা শান্ত হলো। আপু তোমার নাম কি? আপু কিছু সময় পরে, জান্নাত। বাহ, তোমার মতোই সুইট নেম। ভাইয়া, আমার আম্মু কোথায়? আমি চুপ করে আছি। ভাইয়া। আপু আগে বলো তুমি কান্না করবে না? কেন? কারণ তোমার আম্মু আমায় বলেছে যে তুমি নাকি খুব ভালো মেয়ে। তাহলে ভালো মেয়েরা তো কান্না করে না। তাই? তাহলে আমিও কাঁদবো না। এই তো গুড গার্ল। তাহলে আমার আম্মু কই? আপু তোমার আম্মু তোমাকে রেখে ওই উপরে তাড়া হয়ে গেছে। জান্নাত কেঁদেই যাচ্ছে। তুমি তো পচা মেয়ে। না। তাহলে তুমি কাঁদো কেন? জান্নাত ভাইয়া বলে আমায় জড়িয়ে ধরলো। কিছু সময় পর, ভাইয়া আমি থাকবো কার কাছে? কেন? ভাইয়া
এই পৃথিবীতে আমার আম্মু ছাড়া আর কেউ নেই। তাহলে আমি কে? ভাইয়া, তাহলে কোনো ভাই কি তার বোনকে একা রেখে চলে যায়? তুমি সত্যি বলছো? হ্যাঁ। আর কিছু বলার আগেই বেড থেকে উঠে সে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দিলাম। এরপর বললাম, আপু তুমি শুয়ে থাকো, আমি ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে আসি। তোমার বাসায় নিয়ে যেতে হবে তো। এবার হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, মেয়েটি কত কিউট। আমার স্বপ্ন ছিল আমার একটা এমন কিউট বোন থাকবে। আমার স্বপ্ন আজ পূরণ হলো। আর ভাবলাম, আমার এই দুনিয়াতে তো কেউ থেকেও নেই, তাই জান্নাতকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো। এরপর ডাক্তারকে বলে ওকে নিয়ে ওর মায়ের কাছে নিয়ে গেলাম। জান্নাত ওর আম্মুকে দেখেই কেঁদে দিল। এরপর অনেক সময় পরে ওকে ছাড়িয়ে আন্টিকে নিয়ে হাসপাতালে লোক নিয়ে আসা। আন্টির জানাজা করে জান্নাতকে নিয়ে হাসপাতালে গেলাম। রাত 1টার বেশি বাজে। জান্নাত আমার কোলেই ঘুমিয়ে গেছে, তাই ওকে নিয়ে ওর বেডে শুয়ে দিয়ে আমি ওর পাশে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে গিয়ে জান্নাতকে রিলিজ করলাম। অল্প টাকা খরচ হয়েছে, কাছে যে টাকা ছিল তাতে হয়ে গেছে। এরপর জান্নাতের কাছে গিয়ে দেখি ও বসে আছে, তাই আমি ওকে সব কিছু হলে বাসার দিকে রওনা দিলাম। যাবার পথে ভাবলাম জান্নাত মনে অনেক কষ্ট পেয়েছে, তাই ওকে নিয়ে কাছের একটা পার্কে গেলে ভালো হয়। যেই ভাবা সেই কাজ, জান্নাতকে নিয়ে শিশু পার্কে গেলাম। ওখানে গিয়ে ওর মন ভালো হয়ে গেল। বাচ্চা মানুষ তো অল্পতেই খুশি। এরপর ওকে কিছু আইসক্রিম কিনে দিলাম আর কিছু চকলেট নিয়ে বাসায় এলাম। বাসায় এসে, আপু এটা তোমার বাসা। তুমি একা থাকো? হ্যাঁ। তোমার কেউ নেই? আছে তো। কই, কোথায় সে? জান্নাতকে কোলে নিয়ে এই তো আছে আমার একমাত্র আপু। জান্নাত আমায় জোরে ধরে পাপ্পে দিল। যেহেতু আমার কলেজ নেই, তাই সারাদিন বাসায় থাকবো, মানে বিকাল 4টা পর্যন্ত। তাই আমি আর জান্নাত পেলে দুজনেই রান্না করলাম। খাবার খেতে বসেই আমি খাচ্ছিলাম, তখন থেকে জান্নাত খাচ্ছে না। আপু খাবার ভালো হয়নি? ভালো হয়েছে। তাহলে খাচ্ছ না কেন? জান্নাত চুপ করে আছে। আমি কিছু না বলে ওকে খাইয়ে দিলাম। জান্নাত কিছু না বলে খেয়ে উঠে আমাকে জোরে ধরে কেঁদে দিল। আমার আর বুঝতে বাকি রইল না, তাই আমাকে সান্ত্বনা দিয়ে টিভি দেখতে বসলাম। এখন সকাল 11টা বেজে গেছে, তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম, আপু তোমাদের বাসাটা কোথায়? ওখানে। তাহলে তো আমাদের আজ বিকেলে সেখানে গিয়ে সব জিনিসপত্র নিয়ে আসতে হবে। ভাইয়া। আচ্ছা আপু, তোমার কোনো রিলেটিভ নেই? না ভাইয়া। ও, কোনো ব্যাপার না। এরপর আরও কিছু সময় টিভি দেখে জান্নাতকে ঘুম পাড়িয়ে দিলাম। জান্নাতকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে বের হলাম। প্রথমে বিকাশ থেকে টাকা তুললাম। এরপর জান্নাতকে নিয়ে ওর পছন্দ মতো কিছু জামা কাপড় কিনলাম। এবার আমি আর আমার কিউট আপু দুজনে মিলে কিছু খেয়ে নিলাম। এরপর জান্নাতের বাসায় গেলাম। সেখান থেকে বাসার মালিককে বলে জান্নাতের সব কিছু নিয়ে একটা গাড়ি করে বাসায় ফিরে এলাম। বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছে। গাড়ি থেকে সব কিছু নামিয়ে আমরা বাসায় ঢুকলাম। আপু, আমরা আগে তোমার জিনিসগুলো গুছিয়ে নিই। ভাইয়া। আমি আর জান্নাত মিলে সবকিছু গুছিয়ে নিলাম। এবার রাতে ঘুমানোর সময়, আপু বলো, তুমি কোন ক্লাসে পড়ো? 4র্থ শ্রেণীতে। ওরে বাবা, আমার আপু তো দেখি অনেক বড়। আপু তোমার আমি কালকে একটা স্কুলে ভর্তি করে দেবো, ওকে? ভাইয়া। আমি জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছু সময় পরে জান্নাত ঘুমিয়ে গেল। তারপর আমি বাপ্পিকে ফোন দিলাম। হ্যালো বন্ধু, কেমন আছিস? ভালো। তুই? হ্যাঁ ভালো। কি করিস? বসে আছি। তুই? আমিও। আন্টি কেমন আছে? মোটামুটি ভালো। দোস্ত, এদিকে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বল। তারপরে কি সব খুলে বললাম। দোস্ত, তুই তো একা ঢাকা শহরে মোটামুটি ভাবেই চলিস, কিন্তু এখন যদি এই মেয়ে রাখিস তাহলে ভেবে দেখিস কি হবে। দোস্ত, আমি কিছু জানি না, আমি ওকে আমার কাছে রাখবো। তুই ভেবে দেখ, মেয়েটির কেউ নেই। আর যদি এটা তোর বোন হতো, তাহলে তুই কি করতি? সরি রে দোস্ত, আসলে তুই অনেক বদলে গেছিস দোস্ত। আই প্রাউড অফ ইউ। হ্যাঁ দোস্ত, ভালো থাকিস। ওকে, আর জান্নাতের খেয়াল রাখিস। ওকে। এই বলে ফোন কেটে দিলাম। আমি আর কিছু কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমায় জোরে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় আমার আপুটাকে একদম বাচ্চা পরীর মতো লাগতেছে। আমি ওকে না ডেকে আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার বানাতে গেলাম। সবকিছু অভ্যাস হয়ে গেছে তো এই 1 বছরে। এবার জান্নাতকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে খেতে বসালাম। মহারানী আবার আমার হাত ছাড়া খাবেই না, তাই আর কি খাবার খাইয়ে দিলাম মহারানীকে। জান্নাতকে নিয়ে রেডি হয়ে রওনা দিলাম গার্লস স্কুলের দিকে। সেখানে সব ফর্মালিটি পূরণ করে ভর্তি করে দিয়ে আসলাম। আজ থেকে নাকি ক্লাস করবে মহারানী, তাই ওকে রেখে বাসায় চলে এলাম। স্কুল ছুটি হবে 2টার সময়। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি 1:23। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জান্নাতের স্কুলের দিকে। 10 মিনিটের ভিতরে পৌঁছে গেলাম। বাসার কাছে স্কুল তো। আমি কিছু সময় বসে থাকার পরই হঠাৎ কে যেন আমার চোখ বন্ধ করে ধরলো।
আমার আর বুঝতে বাকি নেই এটা জান্নাত। আমি বললাম, আপু ক্লাস শেষ? জান্নাত চোখ ছেড়ে দিয়ে, ভাইয়া তুমি কিভাবে টের পেলে? আমার একমাত্র কিউট আপুকে আমি চিনবো না, কে চিনবে? সেটাও তো। আমার এখন কোলে নাও। এখন কি আর করার, মহারানীকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম। রাস্তায় আইসক্রিম দেখে, কিনে দাও। আমি আর কি এই মহারানীকে না বলতে পারি, তাই বাধ্য ছেলের মতো কিনে দিতে হলো। বাসায় আসতে 2:30 বেজে গেল। জান্নাতকে ফ্রেশ করে নিজের হাতে খাইয়ে দিলাম। বিকেলে আপুকে নিয়ে আমি যেখানে কাজ করি সেখানে নিয়ে গেলাম। আসলে এখানে 1 বছর কাজ করি, তাই সবাই আমাকে ভালোভাবেই চেনে। জিয়া আমার সাথে কাজ করে। ভাই এইটা কে? ও, আর কিছু বলার আগেই, ও আমার ভাইয়া। ও, কেউ আমার পরিবার সম্পর্কে জানে না। এখানে জান্নাতকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ছিলাম, এরপর ওকে বাসায় রেখে এলাম। আসার সময় আমার কিউটা পর রাগ করে না। জান্নাত চুপ করে আছে। আপু আমি যাবো আর আসবো। তবুও জান্নাত চুপ। আপু তুমি বই পড়তে থাকো, আর আমি আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো। ওকে, আর চকলেট না আনলে বাসায় ঢুকতে দিব না কিন্তু। ওকে মহারানী বলে বাসার দরজা বাইরে থেকে আটকে চলে এলাম। মনটা খারাপ হয়ে গেল। আসলে জান্নাতকে অল্প সময়ে খুব ভালোবেসে ফেলেছি। আমি কাজে এসে কাজ করতে লাগলাম। এইভাবে রাত 8টা বেজে গেল, মানে টাইম শেষ। কিছুদিন আগে থেকে কাজ 8টা পর্যন্ত করা হয়েছে। আমি আর কিছু না ভেবে বেরিয়ে টিউশনি করাতে গেলাম। 2টা টিউশনি করে বাসায় আসতে 10:30 বেজে গেল। আসার সময় চকলেট নিয়ে এসেছি। দরজা খুলে রুমে ঢুকলাম। গিয়ে দেখে মহারানী টিভি দেখে। আমায় দেখে জড়িয়ে ধরলো, আর আমি তো খুশি হয়ে চকলেটগুলো দিয়ে দিলাম। দেখে মনে হয় 1000 বছরের সম্পর্ক। আমার আপু খুশি তো? খুব খুশি। ভাত খেয়েছ আপু? না। কেন? আমি আমার ভাইয়ার হাতে ছাড়া খাই না। ও এই ব্যাপার। এবার আর কিছু না বলে আমরা দুজনে খেয়ে নিলাম। রাতে আবার আগের দিনের মতো ঘুমিয়ে গেলাম। এইভাবে চলছিল আমাদের দিনকাল। হঠাৎ একদিন বাপ্পি কল করে যা বলল, আমি তা শুনে তো 1000 ভোল্টে শখ খেলাম। সকালে বাপ্পির ফোন। এই সময় বাপ্পি তো কল করে না। এসে ভাবতে ভাবতে কলটি ধরলাম। হ্যালো বন্ধু। হ্যাঁ বল, কি ব্যাপার? দোস্ত একটা কথা বলার ছিল। হ্যাঁ তো বল। আসলে দোস্ত, ধুর বল তো। দোস্ত তোর এক্স গার্লফ্রেন্ড শিমলা ছিল না? শিমলার নামটা শুনে বুকটা কেঁপে উঠলো। তারপরে স্বাভাবিক হয়ে বললাম, হ্যাঁ। দোস্ত ওর না কালকে বিয়ে। আমার জীবনের সবচেয়ে বড় শখ। দোস্ত তুই কি বলিস এইসব? দোস্ত আমি বুঝতে পারতেছি, কিন্তু সত্যি তো সত্যিই। দোস্ত আমি ওকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি বুঝতে পারছি, কিন্তু তুই বোঝার চেষ্টা কর। দোস্ত কি রাজি? আমি তো জানি না, তবে রাজি না হলে কি আর বিয়ে হয়? হ্যাঁ দোস্ত, তোকে একটা কথা বলবো। বল। তুই আমাকে একটা হেল্প করবি? বল। তুই আর জীবনের শিমলার কথা আমার কাছে বলবি না, কারণ এই 1 বছরের প্রায় ওকে আমি ভুলেই গেছিলাম। কিন্তু তুই আজ আবার। দোস্ত আমি বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। ওকে দোস্ত, তুই আবার নতুন করে শুরু কর। বলাটা যত সহজ, করাটা ততই কঠিন। বুঝতে পারতেছি, কিন্তু প্লিজ দোস্ত। ওকে দোস্ত, ভালো থাকিস বলেই কল কেটে দিলাম। কারণ আর কিছু সময় কথা বলে হয়তো কেঁদে দিতাম। আজ আবার সে অতিটা আমায় টেনে ধরেছে। আমি যতই বলে যেতে চাচ্ছি ততই মনে পড়ছে। এসব ভাবতেছিলাম তখনই জান্নাত। ভাইয়া তুমি কাঁদতেছো? না আপু। না আমি সব বুঝি, তুমি আমায় মিথ্যা বলতেছো। জান্নাতকে আঁকড়ে ধরে কেঁদে দিলাম। জান্নাত আমায় জড়িয়ে ধরে চোখের জল মুছে দিল। তখন আমার খুবই ভালো লাগছিল। মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে লাকি ভাই, যার কাছে এরকম একটা বোন আছে। সে সত্যি খুব লাকি। এরপর জান্নাত আমায় নিজের হাতেই খাইয়ে দিল। আমি ওকে খাইয়ে দিলাম। আমি মনে মনে ভেবে নিলাম যে আমায় বাঁচতে হবে, জান্নাতের জন্য বাঁচতে হবে। এইভাবে চলছিল আমাদের জীবন। জান্নাতের রাগ, অভিমান, ভালোবাসা নিয়ে ভালোই চলছিল। যেমন একদিনের কথাই বলি, একদিন রাতে টিউশন করে বাসায় ফেললাম। জান্নাতের জন্য চকলেট না নিয়েই আসলে ভুলে গেছিলাম। সে কি রাগ! আমায় ঘরের বাইরে রেখেছিল অনেক সময়। এরপর অনেক আকুতি মিনতি করে ঘরে ঢুকলাম। এরকম অনেক নিয়ম ছিল, যেমন ওকে নিয়ে নিয়মিত ঘুরতে যাওয়া, শপিং করানো, রাতে বাইরে ডিনার করানো ইত্যাদি। এইভাবে চলছিল আমাদের জীবন 1 বছর পর। আজ আমি খুব টেনশনে আছি। আসুন আপনাদেরকে বলি, আজ আমার কলেজের পিএসসি পরীক্ষা রেজাল্ট দেবে। হ্যাঁ, জান্নাত পিএসসি পরীক্ষা দিছে। অবশেষে সেই সময় এলো, কিন্তু জান্নাতকে দেখে কেউ বলবে না যে আজও রেজাল্ট দেবে। সে সকাল থেকেই হেসে খেলে বেড়াচ্ছে। সব জ্বালা আমার। ধুর, রেজাল্ট পেয়ে আমার মাথা খারাপ। হ্যাঁ,
জান্নাত গোল্ডেন A+ পেয়েছে। আজ আমি খুব খুশি। জান্নাতকে কোলে নিয়ে সারা বাসা দৌড়ালাম, খুব খুশি তো তাই। এরপর আপুকে নিয়ে সেদিন খুব ঘুরলাম। মহারানী তো খুব খুশি। আমার লেখাপড়া শেষ হবার আর 3 বছর বাকি। আমি নিয়মিত ক্লাস করি, তবে এখন আমি আগের মতো নেই, সম্পূর্ণ বদলে গেছি। কিভাবে বাইরে একা একা চলতে হয় তাও আমি বুঝে গেছি। এরপর জান্নাতকে একটা গার্লস হাই স্কুলে ভর্তি করে দিলাম। কিছুদিন পর, আজ 11 এপ্রিল, আমার কলেজের জন্মদিন। জান্নাত জানে না, মানে মনে নেই যে আজ ওর বার্থডে। আমি ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে কিছু ফ্রেন্ডদের ইনভাইট করে বাসায় আসতে বললাম। সবাইকে এনে বাসা সাজিয়ে ফেললাম। এরপর সবাইকে লুকিয়ে যেতে বললাম, কারণ আপুকে সারপ্রাইজ দেবো। জান্নাত এসে কলিং বেল চাপলো। বিকাল 4টার সময় আমি দরজা খুলে দিলাম। কাজ থেকে ছুটি নিয়েছি তাই বাসায়। ভাইয়া বাসা সাজিয়েছো কেন? আজ একটা বিশেষ দিন। কি দিন আজ? ওকে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বললাম, ফ্রেশ হয়ে এটা পরে বাইরে আয়। কি এটা? তোর জন্য একটা লেহেঙ্গা। কিন্তু কেন? আমি আর ওকে কিছু বলতে না দিয়ে রুমে ঢুকিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমার কলিজাটা বাইরে এলো। অনেক কিউট লাগছিল ওকে। আমার কাছে এসেও জিজ্ঞেস করলো যে কি আজকে। ঠিক তখনই আমার বন্ধুগুলো একসাথেই হ্যাপি বার্থডে টু ইউ আপু, আর আমার আপি আর কিছু না বলে আমায় জড়িয়ে ধরলো। ভাইয়া। কি রে পাগলি, কাঁদিস কেন? ভাইয়া আজ আমি খুব খুশি। এইভাবে কিছু সময় পর আমাদের ছোটোখাটো পার্টি শেষ হলো। এরপর সেদিন জান্নাতকে নিয়ে সারাদিন ঘুরলাম। এইভাবে আমাদের দিন চলছিল। আর একটা কথা, জান্নাত কিন্তু লেখাপড়ায় খুব ভালো, আমাদের মতো মাথায় গোবর না। আমার এবং জান্নাতে লেখাপড়া ভালোই চলছিল। আর আমি যেখানে জব করি সেখানে এখন সবচেয়ে উঁচু স্থানে কাজ করি, মানে ম্যানেজারের নিচ স্থানে। বেতন প্রায় 14,000 প্লাস টিউশনি ফি 5,000। ভালোভাবে আমাদের চলছিল। প্রথম দিকে যদিও একটু কষ্ট ছিল, বাট এখন দিব্যে চলে যাচ্ছে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। আমার লেখাপড়া সম্পূর্ণ শেষ। এখন আমি ভালো একটা চাকরির খোঁজ করতেছি। আমি কিন্তু বেকার না, এখনও সেই দোকানে জব করি। ভালো একটা চাকরি পেলে জবটা ছেড়ে দেব, কিন্তু চাকরি মনে হয় আমার কপালে নেই। কারণ এই পর্যন্ত 9 থেকে 10টা বেশি ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে। আসলে আমি যে ভালো ইন্টারভিউ দিইনি তা নয়, আসলে আপনারা তো জানেনই টাকা ছাড়া কিছুই হয় না এই ব্যস্ত শহরে। ও শিট, ভুলেই গেছি, আমার কলেজের ব্যাপারে তো কিছু বলা হয়নি। জান্নাত এবার 10ম শ্রেণীতে। আর আমার আপু জিএসসি পরীক্ষাও গোল্ডেন A+ পেয়েছে। আসলে আমার আপু লেখাপড়ায় খুব ভালো। এখন আমার বন্ধুগুলোকে আপনারা চিনবেন না, কারণ বাপ্পি ছাড়া আর কারোর সাথে আমার যোগাযোগ নেই দীর্ঘ 5 বছর। আমি ইচ্ছে করে সব যোগাযোগ বন্ধ করে দিছি। আর বাপ্পিকে আমার কসম দিছি, কাউকে বলতে বারণও করেছি, তাই বাপ্পি কাউকে বলে না। আজ সকালে একটা ইন্টারভিউ আছে, কিন্তু এতে আমার কোনো ইচ্ছে নেই। ভাবতেছি সামান্য চাকরি নিয়ে জীবন কাবাব করে দেব, কিন্তু জান্নাতের জন্য কেয়ার করার আমার ইচ্ছে মতো থাকতে পারি না। সকাল 6:30 আমি শান্তিতে ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ উপর থেকে কেমন জানি পানি পড়তেছে। আমি ভাবলাম ছাদ কি ফুটো হয়ে গেল নাকি। হঠাৎ করে মনে হলো কে যেন আমার সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি লাফ দিয়ে উঠলাম। এ কি, এ তো জান্নাত। রাগি মোড়ে দাঁড়িয়ে আছে, হাতে বালতি নিয়ে। কি হয়েছে আপু? জান্নাত তোর আগে ফুসতেছে। আপু। ওই রাখ তোর আপু। জান্নাত এখন আমায় আদর করে তুই বলে ডাকে, আর আমি মনে করি ভাই বোনের সম্পর্কে তুই শব্দটাই সবচেয়ে বেশি শক্তিশালী। আমি চুপ করে আছি। ভাইয়া তোকে কত করে বলছি সকালে ঘুম থেকে উঠতে। আজ না তোর চাকরির ইন্টারভিউ আছে? হ্যাঁ। তাহলে এখন আমার মুখ না দেখে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি কিছু না বলে ফ্রেশ হয়ে এলাম। এরপর মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ রিয়ার ফোন। ওই হাদারাম, কি করিস? কিছু না, বসে আছি। তুই? আমি বাবুকে খাওয়াচ্ছি। রিয়ার বিয়ে হয়েছে 2 বছর 7 মাসেরও বেশি, আর ওর একটা বেবি আছে 9 মাসের। ও, আমার আব্বু কি খাইতেছে? না, আমি শুধু বিরক্ত করি। ঠিক হয়েছে, তোর মতো বাচালকে তোর ছেলেই টাইট করতে পারবে। শ্রাবণের বাচ্চা, তুই আবার শুরু করলি? এইভাবে 2 বন্ধু কিছু সময় দুষ্টুমি করে ফোন রেখে দিলাম। এটা আমাদের ডেইলি রুটিন। এর কিছু সময় পরে মহারানী খাবার খেতে ডাক দিল। আমি মোবাইল রেখে খেতে গেলাম। আমার আপু কিন্তু জোস রান্না করে। খেয়ে রেডি হলাম, সাথে জান্নাতও, কারণ প্রতিদিনও কি স্কুল এগিয়ে দিয়ে আসতে হবে, এটা তার আদেশ। স্কুলের গেটের সামনে এসে, ভাইয়া তুই ভালোভাবে ইন্টারভিউ দিস। ওকে আপু, তুইও কোনো বাদরামি করিস না কিন্তু। ওকে ভাইয়া। আর এই চাকরিটা না পেলে একদম মন খারাপ করবি না, মনে রাখিস আল্লাহ আছেন আমাদের সাথে। ওকে মাই ডিয়ার মহারানী। এরপর জান্নাত হাসতে হাসতে স্কুলে চলে গেল। আমি একটা ট্যাক্সি নিয়ে রওনা দিলাম অফিসের দিকে, যেখানে আজ ইন্টারভিউ আছে। আমি জানি হবে না,
তাই কোনো ইন্টারেস্ট নেই। খুব ধীরভাবে ঢুকলাম অফিসে। অফিসে ঢুকে দেখলাম অনেকে বসে আছে একটা রুমে। আমি সেখানে গিয়ে তাদের পাশে গিয়ে বসে পড়লাম। অনেকে বসে আছে, 10 থেকে 15 জন হবে। অফিসে লোক নিয়োগ করা হবে 5 জন। কিছুক্ষণ পরে আমার পাশে একটা ছেলে বলে উঠল, ভাইয়া আপনার নাম কি? শ্রাবণ। বাকিটুকু বললাম না, কারণ আমি আমার পরিবারে কিছু মনে রাখতে চাই না। আমি রহিম। ও, ভালো নাম আপনার। আপনারও। ভাইয়া আমি আপনার থেকে ছোট, তাই আমায় তুমি করে বললে খুশি হব। ওকে ছোট ভাই। ভাই বুঝলে, আমার চাকরি হবে বলে মনে হয় না। কেন ভাইয়া? তুমি তো জানো আমাদের বাংলাদেশে টাকা ছাড়া কোনো চাকরি হয় না। জি না ভাইয়া, আমি শুনেছি এখানকার ম্যাম নাকি খুব ভালো। তিনি ট্যালেন্টেড মানুষ খোঁজে, ঘুষ নেয় না। ধুর, যা হই হোক, তাতে আমার কি। ভাইয়া দেখবেন আপনার চাকরিটা হবে। আমিও হাসলাম। এভাবে কিছু কথা হলো আমাদের মাঝে। আসলে রহিম ভাই খুব ভালো ছেলে, কথায় যা বুঝলাম। এরপর রহিমের ডাক পড়লো ইন্টারভিউ রুমে। রহিম চলে গেল। আমি ভাবলাম এরপর আমি তেমন নার্ভাস নই, কারণ এর আগে আমি অনেকগুলো ইন্টারভিউ দিছি। রহিম বের হলো, আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বাইরে চলে গেল। আমি বুঝলাম ভালো ইন্টারভিউ হয়েছে ওর। এরপর পিয়ন চাষা আমায় ডাক দিল। আমি রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। রুমে 3 জন আছে, 2 জন স্যার, 1 জন ম্যাডাম। মে আই কামিং স্যার? ইয়েস, কামিন। 2 জন স্যারকে দেখলাম, আমার দিকে চেয়ে আছে, আর ম্যাডাম নিচের দিকে তাকিয়ে আছে। আমি তাকে দেখতে পারিনি এখনো। এরপর ম্যাডাম যে আমার দিকে তাকালো, আমি তো পড়ে অবাক। হে বেঈমান এখানে? হ্যাঁ, শিমলা। সে আমার দিকে চমকে উঠলো। পরে আমার দিকে রাগি চোখে তাকালো। আমার বুঝতে বাকি রইল না যে সে আমায় এখনো অপরাধী ভাবে, আর আমিও বুঝলাম যে এটা শিমলাদের অফিস। এইসব ভাবছিলাম মনে মনে, কাউকে বুঝতে দিলাম না। স্বাভাবিক হয়ে সামনে সিটে বসলাম। 2 স্যার আমায় অনেক সহজ প্রশ্ন করলো, কিন্তু শিমলা আমায় অনেক কঠিন প্রশ্ন করলো। বাট আমি ঠিকঠাক উত্তর দিলাম। বুঝলাম শিমলা পুরাই অবাক, কারণ সেই 6 বছর আগের শ্রাবণকে প্রশ্ন করলে হার্ট ফেল করতো। আমি স্বাভাবিকভাবেই বাইরে চলে এলাম। শিমলা বাদে স্যার দুজনে আমার প্রতি খুবই খুশি। পিয়ন চাচা আমায় বলল, একদিন পর আমায় মেল করে পাঠানো হবে আমার চাকরি হবে কিনা। আমি বাইরে এসে ভাবতে লাগলাম, আমার এই চাকরিটা আর হলো না, কারণ শিমলা আমায় চাকরি দেবে না, আমি শিওর। এরপর রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। আরে ভাই, আপনারা কি ভাবতেছেন আমি এখন কাঁদবো, সিগারেট খাবো? আরে না, বাস্তব জীবনটা এরকম না। কারণ আমার একটা বোন আছে, তার সব দায়িত্ব আমার। তাই আমি স্বাভাবিকভাবে আছি, কারণ যার ওর পরিবারের প্রতি দায়িত্ব আছে বা তার আপনজনের প্রতি দায়িত্ব আছে, সে কখনো এই সিদ্ধান্ত নেবে না। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম, এরপর দিলাম এক ঘুম। জান্নাত আমার অতীত সম্পর্কে কিছুই জানে না, এই শহরে কেউই জানে না। এরপর জান্নাত স্কুল থেকে বিকেলে এসে আমায় ডেকে তুললো। আমি উঠে সব কিছু বললাম, মানে চাকরির রেজাল্টের একদিন পর দেবে। এরপর আমি রাতে টিউশনি করতে গেলাম। টিউশন করে বাসায় এসে আমি আর জান্নাত খাবার খেয়ে নিলাম। এরপর জান্নাতকে কিছু সময় বই পড়িয়ে দুজনে ঘুমিয়ে পড়লাম। আজ শুক্রবার, সকালবেলা আরাম করে ঘুমোচ্ছিলাম, কিন্তু জান্নাতে সেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গল্পটির প্রথম সিজন গতকাল আপলোড করা হয়েছিল। আজকে A to Z একসাথে দিয়ে দিলাম, তো টাইম স্ট্যাম্প করা আছে, যারা শুনেছো তারা কেটে শুনো। আজ শুক্রবার, সকালবেলা আরাম করে ঘুমোচ্ছিলাম, কিন্তু তখনই জান্নাতে সেই। ভাইয়া ওঠ, ভাইয়া তুই উঠবি না আমি পানি দিব? জান্নাত কিছু না বলে আমার জামা ধরে টান দেওয়া শুরু করলো। দূর, কোনো রাস্তা না পেয়ে উঠতে হলো, রাগ খুশি একটা। নে এবার ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে বসে আছি। কেন, আজকে কি? কি? তুই জানিস না আজকে কি? ও, মনে পড়েছে, আজ তো শুক্রবার। আমার লক্ষ্মী ভাইয়া। জান্নাতের নতুন নিয়ম, নতুন না, অনেক আগেই তৈরি হয়েছে। প্রতি শুক্রবার তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমি কি তার উপরে কিছু বলতে পারি বলেন, যে গুন্ডি মেয়ে? এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাবার সময় তেমন কোনো আর কথা হয়নি। আমি জান্নাত একটা রিক্সা নিয়ে পুরো শহর ঘুরলাম। জান্নাতকে নিয়ে বের হলে সহজে বাসায় আসতে চায় না, কারণ সপ্তাহে একদিন ঘুরতে বের হয়ে। তাই রাতে বাসায় এসে জান্নাত বই পড়তে বসলো, আর আমি আমার রুমে বসে ফোন চালাচ্ছিলাম। তখন প্রায় রাত 12টা বেজে 3 মিনিট। এমন সময় আমার মোবাইল একটা মেল এলো। আমি ভাবলাম কোনো ফ্রেন্ড হয়তো মেল করেছে, তাই কিছু না ভেবে মেলটা চেক করলাম। আমি মেলটা দেখে অবাক, আমার কিছুতে বিশ্বাস হচ্ছিল না। হ্যাঁ, এটা আমার চাকরির মেল। আমার চাকরিটা কনফার্ম হয়েছে, এতে তো আমার খুশি হওয়ার কথা। কিন্তু আমার মনের মধ্যে ছোট্ট একটা রাগ ভয় কাজ করছে। প্রথম কারণ, যে আমায় বিশ্বাসই করেনি।
আমি এখন তার অফিসে চাকরি করব। দ্বিতীয় কারণ, শিমলা মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য আমায় চাকরি দিছে। এইসব আর কিছু না ভেবেই জান্নাতের রুমে গেলাম। গিয়ে দেখি আপু বই পড়ে। আপু, একটা দুঃখের খবর ছিল। বলো। আপু, আমার চাকরিটা হয়ে গেছে। তুই কি সিরিয়াস? মোবাইলটা এগিয়ে দিলাম। জান্নাত কিছু না বলেই গলা জড়িয়ে ধরে বলে, কংগ্রেস ভাইয়া। দূর। ভাইয়া তুই খুশি না? না। কেন? সারাদিন বাইরে থাকতে হবে, তোকে দেখতে পারবো না। ভাইয়া তুই এখনো আমায় নিয়ে ভাবছিস? তো কার জন্য ভাববো? তুই হলে আমার কিউট আপু। হয়েছে। আর শোন, আমি অত কিছু শুনতে চাই না। তুই কাল থেকে অফিসে যাচ্ছিস, এটাই ফাইনাল। তোর সাথে কি আর আমি পারবো? আপু, তুই এখন ঘুমা। তুইও। এরপর জান্নাতের রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে লাগলাম, শিমলা আমায় চাকরি দিল, তা আবার 6 বছর পরে দেখা। আমার মনে হয় ওর বেবি হয়ে গেছে, যেহেতু অনেক আগে বাপি বলেছিল ওর বিয়ের কথা। এরপর আমি সকল ফ্রেন্ডদের আমার চাকরির খবর জানিয়ে দিলাম। হারামিগুলো সকালে শুধু ট্রিট চায়, আমি কি আর পারি ওদের সাথে? তাই আমি ঠিক করলাম কিছুদিন পরে ট্রিট দেব। এরপর কাল সকালে কি পরে অফিসে যাব সেটা আলাদা গুছিয়ে রাখলাম। এরপর সেই পুরনো কিছু কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে জান্নাতের ডাকে ঘুম ভেঙে গেল। আপু রান্না করে রাখছে, তাই ফ্রেশ হয়ে 9টার দিকে আমি আর জান্নাত বের হলাম আমার অফিস প্লাস আপুর স্কুলের উদ্দেশ্যে। রাস্তায়, আপু স্কুলে কি ভালোভাবে চলবি? আর আমার ভাইকে আজ তো পুরো হিরোর মতো লাগছে। দেখিস কারো নজর যেন না পড়ে। আমার মাথা নিচু করে কিসব ফু দিল, আমি শুধু হাসছি। এরপর জান্নাতকে ওর স্কুলে রেখে আমি আবার রওনা দিলাম। আসলে আমার বাসা থেকে অফিস অনেক দূরে, তাই একটু তাড়াতাড়ি বের হলাম। কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম অফিসে। অনেক বড় অফিস। আমি অফিসের সামনে এসে দেখি কালকে ছোট ভাই রহিম। কি ভাই, চাকরিটা হয়ে গেল? হ্যাঁ ভাই, তোমারও? ভাই, ভিতরে চলেন। হ্যাঁ চলো। আমরা ভেতরে গেলাম, গিয়ে অফিসটা ঘুরে দেখতেছিলাম, তখন পিয়ন চাচা এসে বলল, স্যার আপনাদের ম্যাডাম ওই রুমে যেতে বলেছে। চাচা, আপনি আমার বাবার মতো, আপনি আমায় স্যার না ডাকলে খুশি হব। হ্যাঁ চাচা, ভাই একদম ঠিক বলেছে। ঠিক আছে বাবা, তোমাদের মতো যদি সবাই হতো। আমরা একটা হাসি দিয়ে চলে এলাম যে রুমে আমাদের যেতে বলা হয়েছে। ভেতরে ঢুকে দেখি 2জন মেয়ে আর একজন ছেলে বসে আছে। মেয়ে 2জন আমার থেকে ছোট হবে, আর ছেলেটা বোধহয় আমার বয়সী। হাই এভরিওয়ান। হাই। এরপর আমরা পরিচয় পর্বটা সেরে ফেললাম। মেয়ে দুটোর নাম রুহি আর সিথি, ছেলেটির নাম রুবেল। এরপর আমরা কিছু কথা বলতেছিলাম, তখন সে রুমে চিরচেনা মেয়েটি প্রবেশ করলো। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, সবাইকে বসতে বলা হলো, আমি বসে গেলাম। এরপর ম্যাডাম মানে শিমলা বলল, আপনাদের 5 জনকে আমি সিলেক্ট করেছি। ধন্যবাদ ম্যাম। আপনারা সকলের মন দিয়ে কাজ করবেন, আর আমি কিন্তু কাজে ফাঁকি একদমই পছন্দ করি না। জি ম্যাডাম। আর আমার একজন পিএ লাগবে, তো কে হতে চায়? সবাই আমার কথা বললো। সকালের ভিতরে বড় তো তাই বোধহয়। না, রুবেল ভাই ভালো আমার চেয়ে। আপনার যদি কোনো প্রবলেম থাকে তো আপনি বলতে পারেন, আর দরকার হলে চাকরি ছেড়ে দিন। না না ম্যাম, আমার কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে ওই কথাই রইল। ম্যাডাম। আমি পিয়ন চাচাকে পাঠিয়ে দিচ্ছি, তিনি আপনাদের ডেস্ক দেখিয়ে দিবে। ওকে ম্যাডাম। এই বলে ম্যাডাম চলে গেল। আমরা সবাই হাফ ছেড়ে বাসলাম। ম্যাডাম কি রাগী? ভাই। ভাই, তোমরা আমায় দেখিয়ে দিলে কেন? ভাই, এই বাগানের সামনে কে যাবে? চুপ চুপ, আস্তে। এবার আরো কিছু সময় হাসাহাসি করে আমরা পিয়ন চাচার সাথে নিজেদের ডেস্কে চলে গেলাম। সবার ডেস্ক এক জায়গায়, কিন্তু আমারটা আলাদা, কিছুটা দূরে ম্যাডামের রুমের পাশে। কারণ তার পিয়ে লাগি। আমি গিয়ে আমার ডেস্কে বসে পড়লাম। প্রথম দিন তেমন কোনো কাজ নেই, তাই একটু পরিচয় হয়ে নিলাম সকলের সাথে। অফিস থেকে বিকাল 4টার সময় আমরা সকলে বের হয়ে গেলাম। প্রথম দিন ভালোই কাটলো। আমি ভাবলাম শিমলা মনে হয় আমাকে দয়া করে চাকরি দিছে, আমার জন্য ভালোই হলো। বাসায় এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। রাতে জান্নাতের ডাকে ঘুম ভাঙলো। আমরা 2 জন রাতে ডিনার করে নিলাম। ভাইয়া, প্রথম দিন কেমন কাটলো? খুব ভালো। আর ভাইয়া কি বুঝতে তুই চাকরি করবি? ম্যাডামের পিয়ে। ভাইয়া দেখিস আবার ম্যাডাম যেন তোর উপরে ক্রাশ না খায়। জানো, তুই কিন্তু বেশি পাকনামো করতেছিস। বুঝি সব বুঝি। দিলাম দৌড়ানি, কি তোকে আর পাইকে। আমি রুমে এসে শুয়ে পড়লাম।
আর কিছু সময় ফেসবুকিং করলাম। আর আপনাদের তো বলাই হলো না, আমার বেতন ৩৬,০০০ টাকা। বেশি খুশি কিন্তু আমি। আর শিমলার উপরে আমার রাগ নেই, আছে অভিমান। কারণ যেখানে আমার পরিবারই বিশ্বাস করেনি, সেখানে আর শিমলার তো কোনো প্রশ্নই আসে না। এরপর ঘুমিয়ে গেলাম। সকালে যথা নেমে চলে গেলাম অফিসে। কিন্তু অফিসে গিয়ে শিমলা আমার সব ধারণা পাল্টে দিল। সকালে জান্নাতের ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে এসে 1 কাপ কফি খেতে খেতে ছাদে চলে গেলাম। সকাল 7:09। আর সকালটা কেন জানি খুব ভালো লাগতেছে। কারণ কাল বহু বছর পরে তাকে দেখলাম। তাকে হয়তো জীবনে পাবো না, কিন্তু সারা জীবন তাকে দেখে কাটিয়ে দিতে পারবো, এসব ভাবতেছিলাম। ঠিক তখনই কি ভাইয়া, আজকাল দেখি সবসময় ঘরের মধ্যে থাকিস, কাহিনীটা কি ভাইয়া? দূর, তুই যে কি বলিস না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। ঘড়ির দিকে তাকা। হ্যাঁ তো অনেক বেজে গেছে। টেবিলে খাবার রেখেছি, খেয়ে নি আয়। হ্যাঁ মহারানী, চলেন। এবার আমরা দুজনে খেয়ে রেডি হলাম। সকাল 9টায় রওনা দিলাম। আমি আর জান্নাতকেও স্কুলে রেখে আমিও চলে গেলাম অফিসে। 5 মিনিট আগে চলে এসেছি অফিসে। আমি আমার ডেস্কে চলে গেলাম। কিছু সময় পরে সবাই চলে এলো অফিসে। ম্যাডাম যখন আসলো তখন আমরা সকলে দাঁড়িয়ে গেলাম। আর যখন সে চলে গেল আমরা সকলে বসে পড়লাম। কিছু সময় পরে ডাক পড়লো আমার ম্যাডামের কক্ষে। আমি ভদ্র ছেলের মতো চলে গেলাম। ম্যাডাম আসবো? ম্যাডাম কিছু বলবেন? বলবো বলেই তো ডেকে পাঠিয়েছি। জি বলেন। ম্যাডাম কিছু না বলে এক গাদা ফাইল ধরিয়ে দিল। আমি চুপচাপ আছি। এগুলো কালকের মধ্যে রেডি করে নিয়ে আসবেন। কিন্তু ম্যাডাম, এতগুলো ফাইল একদিনে কিভাবে সম্ভব? আমি এসব কিছু বুঝি না। আপনাকে আমি টাকা দিয়ে রেখেছি, সো আমি যা বলবো তাই করতে হবে। কিন্তু আমি আর কিছু শুনতে চাই না। যদি করতে না পারেন তাহলে চাকরিটা ছেড়ে দিন। আমি আর কিছু বললাম না। আমি জানি তো আপনার মতো ছোট লোক কিছুতেই এত বড় চাকরি ছাড়তে পারবে না। ছোট লোক কথাটা শুনে খুব কষ্টই পেলাম। আসলেই তো আমি ছোট লোক। এখন দাঁড়িয়ে আমার মুখ না দেখে গিয়ে কাজ করুন। আর অপমানিত না হয়ে চলে এলাম বাইরে। কি ভাই, মন খারাপ? না। তো সকালবেলায় মুখ কালো কেন? তেমন কিছু না। ওকে ভাই। হ্যাঁ। এরপর নিজের ডেস্কে বসে বসে কাজ করতে শুরু করলাম। কাজ করার ফাঁকে আপনাদের কিছু কথা বলি। আপনারা হয়তো ভাবতেছেন আমি কেন অপমান মুখ বুঝে সহ্য করলাম। আসলে আমি আমার আগের জবটা ছেড়ে দিয়েছি, আর টিউশনগুলো ছেড়ে দিয়েছি। আর এখন কোনো চাকরি পাওয়া ঢাকা শহরে অসম্ভব প্রায়। তাই জান্নাতের জন্য আমি চাকরিটা ছাড়তেও পারতেছি না। কারণ কোনো চাকরি না করলে রাস্তায় বসতে হবে, তাই চাকরিটা ছাড়াও যাবে না। এসব ভাবতেছিলাম আর কাজ করতেছিলাম। কিন্তু কখন যে লাঞ্চ টাইম হয়ে গেছে টের পাইনি। কি ভাই, লাঞ্চ করবেন না? হ্যাঁ। তো আসুন একসাথে করে আসি। হ্যাঁ, কিন্তু এখন কত বাজে? ভাই ঘড়ি দেখেন। ঘড়ি দেখে অবাক, কখন 2টা বেজে গেল কে জানে। আর কিছু না বলে আমরা লাঞ্চ করতে গেলাম। সেখানে গিয়ে দেখি সকলে আছে। আমরা সকলে কিছু কথা বলতে বলতে দুপুরের খাবার খেয়ে যে যার কাজে চলে গেলাম। কাজ করতে লাগলাম। কাজ করতে করতে বিকাল 4টা বেজে গেল, মানে অফিস টাইম শেষ। ম্যাডামের দেওয়া কাজ এখনো অনেক বাকি আছে, তাই আমি ভাবলাম বাসায় গিয়ে করবো। তাই ফাইলগুলো নিয়ে অফিস থেকে বের হবো। ঠিক তখনই বাবা, তোমায় ম্যাডাম তার রুমে ডেকেছে। ওকে চাচা, আমি যাচ্ছি, আপনি যান। বাবা। আমি কিছু না ভেবে ম্যাডামের রুমে গেলাম। ম্যাম আসবো? জি বলুন। এই ফাইলটা নিয়ে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিন। কিন্তু ম্যাম, অফিস টাইম তো শেষ। তুই এত বেশি বুঝিস কেন? মনে রাখবি তুই আমার পিএ। কিন্তু ম্যাম, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? তোর কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবে নাকি, লুচ্চা কোথাকার? ম্যাডাম, আপনি কিন্তু আমায় অপমান করছেন। আর কিছু বলার আগেই ঠাস ঠাস করে আমাকে 2টা চড় মারছে। বের হয়েছে আমার সামনে থেকে। আর কিছু না বলে চলে এলাম। চোখের পাশে 2 ফোঁটা জলও দেখতে পেলাম। কেন জানি খুব খারাপ লাগতেছে আমার, কিন্তু এসব ভাবলে চলবে না। তাই আমি কাজে মন দিলাম। কাজ করতে 30 মিনিট লেগে গেল। অফিসে আমি, ম্যাডাম, পিয়ন চাচা ছাড়া আর কেউই নেই। আমি ফাইল নিয়ে ভয় ভয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? এই যে ম্যাডাম ফাইল। ম্যাডাম কিছুক্ষণ ফাইল চেক করে কোনো ভুল পেলেন না, কিন্তু আপনাকে বলছি 10 মিনিটের মধ্যে করতে, আর আপনি? ম্যাডাম আসলে অনেক বড় ফাইল, তাই। আপনি আমায় শেখাচ্ছেন? আমি তা বলি নাই ম্যাম। দূর হন আমার চোখের সামনে থেকে, যত সব ছোট লোক। কিছু না বলে বের হয়ে এলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টা বেজে 40 মিনিট। তাই দেরি না করে বাইরে বের হয়ে হাঁটা শুরু করলাম। কারণ আজ অনেক কষ্ট পেয়েছি, আর আমি খুব কষ্ট পেলে হেঁটেই বেড়াই। এতে আমার খানিকটা কষ্ট কমে।
তাই জান্নাতকে ফোন করে বলে দিলাম বাসায় আসতে রাত হবে। রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি শিমলার বলা কথাগুলো। আর ওকে কোনোদিনও মাফ করবো না। ওর জন্য যতটুকু মায়া ছিল সেগুলো সবার শেষ হয়ে গেল ওর ব্যবহারে। বাসায় আসতে আসতে 6টা বেজে গেল। এসে জান্নাতের সাথে কিছু কথা বলে ফ্রেশ হয়ে খেতে বসলাম, কারণ অনেক কাজ বাকি আছে। তাই তাড়াতাড়ি খেয়ে কাজ করতে বসলাম। কাজ করতে করতে একটা ফাইলে আটকে গেলাম, কি করব বুঝতেও পারতেছি না। অনেকক্ষণ ভেবে এক বন্ধুকে ভিডিও কল করলাম। ও এই ব্যাপারে খুব ভালোই বুঝে, কারণ ও চাকরি করে প্রায় 1 বছরের বেশি। দোস্ত, তোকে এই ফাইল কে দিল? আমার অফিসের ম্যাম। তুই তো বলছিলি তোর নতুন চাকরি হয়েছে। হ্যাঁ, কিন্তু কেন? কারণ এই ফাইলগুলো তো অফিসের নতুন কোনো স্টাফ করতে পারবে না। বোধহয় ভুলে চলে এসছে, মিথ্যা কথা বললাম। এবার আরো কিছু কথা বলে রেখে দিলাম। আমি বুঝতে পারলাম ম্যাডাম ইচ্ছে করে আমায় ফাইল দিছে যেন আমি কাজটা করতে না পারি, আর সে আমায় অপমান করার সুযোগ পায়। কাজ করতে করতে 2টা বেজে গেছে। জানাতে রুমে গিয়ে দেখি ও ঘুমিয়েও গেছে। তাই আমি কিছু না ভেবে শুতে গেলাম। কিছুতেই ঘুম আসতেছে না, কারণ শিমলার বলা প্রতিটি কথাই আমায় করে করে শেষ করে দিচ্ছে। কিভাবে পারলো আমায় এত বাজেভাবে কথা বলতে, কিভাবে পারলো আমায় এত অপমান করতে। না, আর কিছুই ভাবতে পারতেছি না। কিছুতেই ঘুমও আসতেছে না। মাথা খুব ব্যথা করতেছে, কারণ সারাদিন অনেক কাজ করছি। তাই একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে জান্নাত আর ডাকলো না, তাই ঘুম থেকে উঠে আমি অবাক। 9টা 25 বেজে গেছে। ঠিক তখনই মনে পড়লো কাল রাতে জান্নাত আমায় বলেছিল আজ সকালে ওর কোচিং আছে ভোরবেলায়, তাই আমায় আজ ডেকে তুলতে পারবে না। তার মানে জান্নাত স্কুলে চলে গেছে। ও শিট, এখন কি হবে? আর কিছু না ভেবে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। আজ আমার কপালে কি আছে কে জানে, কারণ অফিসে লেট করে গেলে ম্যাডাম আবার কি বলে। খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় গিয়ে বললাম আরেক বিপদে। একে তো নাস্তা করতে পারিনি, আর এদিকে রাস্তায় এসে রিক্সা পাচ্ছে না। ওহ, কি বিপদ। অনেক সময় পরে পেলাম একটা রিক্সা। কোনো কথা না বলে মামাকে তাড়াতাড়ি যেতে বললাম। 15 মিনিট পরে অফিসে ঢুকলাম। ভয়ে ভয়ে গিয়ে আমার কেবিনে বসলাম। ঠিক তখনই পিয়ন চাচা এসে বলে গেল ম্যাম আমায় তার কেবিনে যেতে বলেছে। আমি ভয় পেয়ে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম ম্যাম আসবো? ম্যাম কিছু বলবেন? অফিসটা কি আপনার বাপের? জি না। তাহলে কি আপনার ইচ্ছা মতো অফিসে আসবেন? আসলে ম্যাডাম রাস্তায় প্রচুর জ্যাম। থাক, আমি কিছু শুনতে চাই না। আর যদি কখনো লেট হয় তাহলে চাকরি থেকে বের করে দিব। ম্যাম আর হবে না। ওকে, আর আপনাকে যে কাজ দিছিলাম সেগুলো দিন। এই রে, এগুলো তো বাসায় রেখে এসেছি বলে। কি হলো, কথা বলুন। আসলে ম্যাম ফাইলগুলো বাসায় রেখে এসেছি বলে। আর কোনো কিছু না বলে আমার কাছে এসে ঠাস ঠাস করে 2টা চড় দিল জোরে জোরে। আমি চুপ হয়ে আছি। ছোট লোক লুচ্চা কুত্তার বাচ্চা, এটা কি তোর অফিস যে তুই যা ইচ্ছে তাই করবি? ঠোঁট হালকা কেটেও গেছে। এই তোর ওয়ালেট দে। চুপ করে দিয়ে দিলাম। এই শোন, তোকে 30 মিনিট সময় দিলাম, এর মধ্যে আমার ফাইলগুলো এনে দিবি। কিন্তু ম্যাম আমার ওয়ালেটটা না নিয়ে কিভাবে যাব? আমি কিচ্ছু জানি না। টাইম স্টার্ট নাও। কিছু না বলে চলে এলাম। কাছে টাকাও নেই, কিভাবে যাব বাসায় কিছুই ভাবতে পারছি না। হাতে সময় নেই, তাই কিছু না ভেবে হাঁটা শুরু করলাম। আসতে 20 মিনিট লেগে গেছে। রুমে এসে ফাইলগুলো খোঁজ করে নিয়ে আবার হাঁটা শুরু করলাম। রাস্তার মাঝে এসে দেখি আর মাত্র 3 মিনিট আছে, তাই রাস্তা দিয়ে দৌড় শুরু করলাম। এদিকে রোদে আমার শরীর পুরো ঘেমে ভিজে গেছে। অফিসে আসতে 10 মিনিট লেট। আমি অফিসে ঢোকার সাথে সাথে সবাই কেমনভাবে তাকাচ্ছিল। আমি সেটা খেয়াল না করেই ম্যামের কেবিনে গেলাম। ম্যাম আসবো? ম্যাম এই যে ফাইলগুলো। ম্যাডাম ঘড়ি দেখিয়ে বলল কত বাজে এখন? আমি চুপ। ম্যাডাম আরো কিছু কথা শুনিয়ে দিল। আমি চুপচাপ কথাগুলো শুনছিলাম। এবার আরো কিছু ফাইল ধরিয়ে দিল। আমি বাইরে আসতে রুবেল, রহিম, রুহি, স্মৃতি সকলে ঘিরে ধরল। ভাই কি হয়েছে? ম্যাম আপনাকে এত বকলো কেন? 15 মিনিট লেট করে আসছি তাই। কি বলেন ভাই, আমি তো কালকে 30 মিনিট লেট করে আসলাম, কিন্তু ম্যাডাম তো আমার তেমন কিছু বলেনি। জানি না। আরে অনেকেই তো দেখি অফিসে লেট করে আসে, কিন্তু ম্যাম তো কিছু বলে না। আমি চুপ হয়ে আছি। ভাই এত ফাইল একসাথে? হ্যাঁ। আমায় তো এত ফাইল ম্যাম কোনোদিন দেয়নি। শ্রাবণ ভাই, ম্যাম তো কখনো আমাদের সাথে খারাপ আচরণ করে না, আর এত কাজের চাপও দেন না, কিন্তু আপনাকে? কিছু জানি না। আমি সবার সাথে কথা বলে আবার কাজে মন দিলাম, কিন্তু পেটে কিছুই নেই। এর মধ্যে জান্নাত ফোন দিছিল। আমি বলছি বাইরে খেয়ে নিয়েছি। মিথ্যা বলেছি, কারণ আমি না খেলে পাগলিটাও খাবে না। এইভাবে কাজ করতে করতে দুপুর হয়ে গেল।
সকলে এসে আমায় ডেকে নিয়ে গেল। আমিও খেয়ে নিলাম, আবার সেই কাজে মন দিলাম। অফিস ছুটি, সবাই বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি রয়ে গেছি, কারণ বাসায় গিয়েও তো আমায় এই একই কাজগুলো করতে হবে। তাই অফিসে বসেই করি। ম্যাডাম বেরিয়ে যাবার সময় আমার দিকে একবার দেখে আবার চলে গেল। সব কাজ করে আমি বাসায় যাবার জন্য তৈরি হলাম। তখন পিয়ন চাচা এসে আমার ওয়ালেট দিয়ে গেল। মনে হয় ম্যাম তার কাছে দিয়ে গেছে। ওয়ালেটটা খুলে দেখি সবই ঠিক আছে। আমি কিছু না ভেবে বাসার দিকে রওনা দিলাম। বাসায় আসতে রাত হয়ে গেছে। জান্নাত আমায় বলল, দেরি হলো কেন? আমি ওকে ঘুরিয়ে পেঁচিয়ে বললাম। আবু তেমন কিছু বলল না। এইভাবে চলছিল আমার জীবন। রাতে আমি এবং জান্নাত খাবার খেয়ে নিলাম। এরপর জান্নাতকে নিয়ে পড়তে বসলাম, কারণ জান্নাতের কিছুদিন পরে টেস্ট পরীক্ষা। কিছু সময় পড়িয়ে আমি ঘুমোতে গেলাম। আবার সকালে সে অফিস। এখন থেকে আমি আর ভুল করি না, কিন্তু ম্যাডাম আমায় অনেক বাহানায় কথা শোনায়। অফিসে কাজ করছিলাম, তখন আমার ডাক পড়লো ম্যামের রুমে। ম্যাম আসবো? হুম। জি বলুন। কাল সকালে আমাদের সিলেট যেতে হবে। হ্যাঁ। হুম, শুধু নয়, আপনাকেও যেতে হবে আমার সাথে। কিন্তু ম্যাম আমি যেতে পারবো না। কেন? ম্যাম একটা পার্সোনাল প্রবলেম আছে। ও, বুঝতে পারছি। বাসায় বউকে রেখে যেতে পারবেন না? ম্যাম আমি সিঙ্গেল। তাহলে? আসলে কি আসলে আসলে করছেন? বলুন, কি বলবেন? ম্যাম আমার বোন বাসায় একা থাকতে পারবে না, তাই আমি যেতে পারবো না। কি? আপনার বোন আছে? ম্যাম আমি পার্সোনাল কিছু বলতে পারবো না। ও, বুঝলাম। আমার একটা প্ল্যান আছে। জি বলুন। আপনি চাইলে আপনার বোনকে আমাদের সাথে নিয়ে যেতে পারেন। ভাবলাম জান্নাত অনেকদিন কোথাও ঘুরতে যায়নি, তাই ভাবলাম জান্নাতের জন্য রাজি হয়ে যাই। হ্যাঁ আমি রাজি। তাহলে এখন বাসায় গিয়ে তৈরি হন। কাল সকাল 9টায় আমাদের গাড়ি ছাড়বে। ওকে বলে বাসায় চলে এলাম। এবার জান্নাতকে সব বললাম। জান্নাতও খুব খুশি। রাতে আমরা খেয়ে সব কিছু গুছিয়ে নিলাম। রাতে শুয়ে পড়লাম, সহজেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে বের হলাম। আমার আপুকে তো পরীর মতো লাগছে। এবার অফিসে গিয়ে দেখি গাড়ি রেডি, ম্যামও তৈরি। আমরা গাড়িতে উঠে রওনা দিলাম। আর শিমলাকে খুব ভালো দেখাচ্ছিল, কিন্তু আমি ওদিকে তাকালাম না। ম্যামের গাড়ি করে আমরা রওনা দিলাম। ম্যাম আর জান্নাত পিছনে, আমি আর ড্রাইভার সামনে। এরপর জান্নাত আর ম্যাম গল্প করতে শুরু করলো। আমি চুপ হয়ে আছি। খুব অল্প সময়ে জান্নাতের সাথে ভালো ভাব জমে গেল ম্যামের। এবার আমি চুপচাপ গাড়িতে বসে আছি। জান্নাত আর ম্যাম কথা বলছে। আমি সামনের দিকে তাকে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম পুরনো সব দিনের কথা, আমার আর শিমলার কাটানোর সময়গুলোর কথা। কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল শিমলার এখন আমার না, সে এখন অন্য কারো স্ত্রী। তাই আর কিছু ভাবলাম না। সিলেটে পৌঁছাতে 7 ঘন্টা লাগবে, তাই আমি সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কানে হেডফোন লাগিয়ে বসে আছি, এমন ভাব করতেছি যেন আমি বিন্দাস আছি, কিন্তু আমার মনটা যে চিরে ফেটে যাচ্ছে। এভাবে যে কখন ঘুমিয়ে গেছি জানি না। জানাতে ডাকে ঘুম ভাঙলো। দেখি আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আমি গাড়ি থেকে নামলাম। আমরা এখন একটা হোটেলে যাচ্ছি। ম্যাম অনলাইনে রুম বুক করে রেখেছে। 2টা রুম ভাড়া করা হয়েছে, একটাতে আমি আর অন্যটাতে জান্নাত আর ম্যাম। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বিকাল 4টা বেজে গেছে, তাই কিছু খাবার অর্ডার করলাম। খেয়ে জান্নাতকে ফোন দিলাম। আপু তুই কিছু খেয়েছিস? ভাইয়া, তুই? হ্যাঁ। আমি আর শিমলাপু বাইরে ঘুরতে যাচ্ছি। তুই একা একা বের হোস না প্লিজ। আরে ভাইয়া, আপু আছে না। তবু ভাইয়া প্লিজ। ওকে। আমি আর কোথাও বের হলাম না। রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করতেছিলাম। রাত হয়ে গেছে, কাল আমাদের মিটিং আছে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আমি জান্নাতকে আবার ফোন দিলাম। আপু তুই কই? ভাইয়া তো চিন্তা করতে হবে না, আমি রুমে আছি। ওকে আপু, গুড নাইট। গুড নাইট। এরপর আমি ঘুমিয়ে গেলাম। অপরদিকে জান্নাতের শিমলার কথা। জান্নাত, তোমার ভাইয়া বিয়ে করেছে? না আপু। কেন? আমি তা জানি না। ভাইয়া বিয়ে তো দূরের কথা, রিলেশনই করে না। কি? আপু, তুমি কি সিঙ্গেল নাকি ম্যারিড? সিঙ্গেল। আমার একটা প্রশ্ন ছিল। বলো। তোমাদের বাসায় কে কে আছে? আমি আর ভাইয়া শুধু। আমার জানা মতে শ্রাবণের তো কোনো বোন ছিল না। ঠিক। তাহলে তুমি? আগে প্রমিস করো কাউকে বলবে না। ওকে, প্রমিস। এইবার বলো। জান্নাত সব খুলে বলে কেঁদে কেঁদে। ও সরি, আমি বুঝতে পারি নাই। তোমার ভাইয়ার আব্বু আম্মু কই? আমি ছাড়া ভাইয়ার কেউ নেই। জান্নাত কিছু জানে না যে আমার পরিবার আছে। ও, তার মানে শ্রাবণ ওর পরিবারের সাথে থাকে না? জানো আপু, আমার ভাইয়া খুব ভালো। আমার ছোট থেকে কোনো কষ্ট পেতে দেয়নি।
ভাইয়া আমার নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে। ও, তোমার ভাই তো তাহলে খুব ভালো মানুষ। হুম। তোমার কয় বছর এই শহরে? 6 বছর। মানে আমি ভাইয়াকে এই শহরেই দেখেছি ছোট থাকতে। শিবলা তো অবাক। এরপর শিবলা আমার সম্পর্কে সব খবর জেনে নিল, আমি মানে কোথায় থাকি, কখন কি করি ইত্যাদি। এবার শিবলা অনেক নরম হয়ে গেল, কারণ সে আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে এই কয়দিনে। সকালে জান্নাত এসে আমার রুমে ধাক্কা দিতে লাগলো। আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দিলাম। ভাইয়া, তুই এখন ঘুম থেকে উঠলি? আসলে তুই আগে ফ্রেশ হয়ে নে, আর আপু একটু পর বের হবে মিটিং করতে। আমি কিছু না বলে ফ্রেশ হতে গেলাম। এরপর রুমে এসে দেখি জান্নাত খাবার অর্ডার করে রেখেছে, তাই আমি খেয়েও নিলাম। এরপর রুমের বাইরে থেকে ম্যাম ডাক দেয়, তাই আমি বেরিয়ে গেলাম। আর জান্নাতকে বললাম, আপু তুই কিন্তু এই রুমের ভিতরে থাকবি, কোথাও বের হবি না। ওকে ভাইয়া, আর তোর মোবাইলটা দিয়ে যা। কেন? মানে আমি বুঝেছি, তুই গেম খেলবি, এই নে। ধন্যবাদ ভাইয়া। গালে একটা চুমু দেয়, অনেক খুশি হয়ে। আর এদিকে শিবলা আমাদের কাজ দেখে মনে মনে দুর্বল হয়ে যাচ্ছে, কারণ আজকের আমি 6 বছর আগের আমির কোনো মিল নাই, অনেক পরিবর্তন। আমি বের হয়ে গেলাম রুম থেকে। আমি গিয়ে দেখি ম্যাম কি যেন ভাবতেছিল। ম্যাম ম্যাম কি হয়েছে? ম্যাডাম এবার বাস্তবে সেই কিছু না। এরপর দুজনে গাড়িতে বসে নির্দিষ্ট স্থানে গিয়ে মিটিং করলাম, ডিল ফাইনাল। তাই ম্যাম খুব খুশি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ম্যাম আজ আমার সাথে খারাপ আচরণ করেনি। আমরা হোটেলে চলে এলাম। আমি এসে আগে আমার রুমে গেলাম, গিয়ে দেখি জান্নাত টিভি দেখতেছে। আমার কলেজে কি করে? ভাইয়া টিভি দেখি। দুপুরে খেয়েছিস কিছু? না ভাইয়া। তাহলে চল দুজনে খেয়ে নিই। এরপর দুজনে খেয়ে নিলাম। বিকেলে শিমলা এসে আবুকে ডেকে নিয়ে গেল। আমিও ফোন চালাতে লাগলাম। অপরদিকে জান্নাত, তোমার ভাই রুম থেকে বের হয় না কেন? জানি না, ভাইয়া বাসায় থাকতেও কখনো বের হতো না। কেন? জানি না, আমি সেই ছোটকাল থেকে এটা দেখে আসতেছি। ও। এরপর রাতে আমি সব গুছিয়ে নিলাম, কারণ কাল আবার রওনা দিতে হবে। জান্নাত আর ম্যামও সব গুছিয়ে নিল। রাতে শিমলা জান্নাতের কাছ থেকে তার নাম্বার নিল, কারণ ম্যাম মানে শিমলা অনেকটা দুর্বল হয়ে পড়েছে আমার উপরে। তাই খোঁজখবর নেওয়ার জন্য জান্নাতের নাম্বার নিছে। আর হ্যাঁ, জান্নাতের একটা ছোট ফোনও আছে। জান্নাত কিছুটা বুঝতে পারতেছে যে ম্যাম আমায় কিছুটা লাইক করে। রাতে তারা ঘুমিয়ে পড়লো। সকালে আজ একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ আজ আমাদের ঢাকা ফিরতে হবে। আমি সবকিছু ঠিকঠাক করে নিলাম। এবার খাবার অর্ডার করব, ঠিক তখনই জান্নাতের ফোন। ভাইয়া গুড মর্নিং। হ্যাঁ, গুড নাইট। ওই তুই মজা করিস কেন? সরি। খাবার অর্ডার করে খেয়ে নি। হ্যাঁ, তুইও। আমরা খেয়ে রেডি হইতেছি। ওকে বাই। ফোনটা কেটে দিলাম। খাবার অর্ডার করে খেয়ে নিলাম। এবার আমি বাইরে এসে গাড়িতে অপেক্ষা করতে লাগলাম। আমি ড্রাইভারের সাথে কথা বলতে লাগলাম। আঙ্কেল, আপনার ম্যামের বর কি করে? হাসেন কেন? আপুমনি এখনো বিয়ে করা নাই। কি? আঙ্কেল, আপনি ম্যামের বাসায় কয় বছর ধরে চাকরি করেন? প্রায় 3 বছর। ও, তার মানে লোক কিছুই জানে না। মানে বাপ্পিতে বলেছিল 4 বছর আগের কথা, যখন শিমলার বিয়ে ঠিক হয়। আমি ভাবতে লাগলাম, তার মানে শিমলার বিয়ে ভেঙে গেছে। এর কিছুক্ষণ পরে জান্নাত আর ম্যাম এলো। আমি চুপ করে গাড়িতে বসে পড়লাম আগের জায়গায়, কানে হেডফোন দিয়ে গান শুনতেছি আর বাইরে তাকিয়ে আছি। জান্নাত আর ম্যাম কথা বলতেছে, আমি কিছুই শুনতেছি না, কারণ কানে হেডফোন। আর কোনো ইচ্ছেও নেই। আজ একটা জিনিস ভেবে খুবই অবাক হচ্ছে, কারণ ম্যাম আজ একটা বাজে কথা বলেনি। জান্নাত আছে, সেই জন্য হয়তো মনে হয় খারাপ ব্যবহার করেনি। আমি এইসব ভাবতেছি আর গাড়ি তার আপন গতিতে চলতেছে। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করার পর ঢাকায় এলাম। আমি আর জান্নাত আগে নেমে গেলাম, আর ম্যাম গাড়ি নিয়ে চলে গেল। আমি আর জান্নাত রুমে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম। এবার আমি আমার রুমে গিয়ে দিলাম এক ঘুম। সন্ধ্যায় জান্নাতের ডেকে ঘুম ভাঙলো। এবার ফ্রেশ হয়ে দুজনে গল্প করতে লাগলাম। ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তুই কি বলবি বল। ভাইয়া আমার একটা জিনিস চাই। কি জিনিস বল। আগে বল দিবি? হ্যাঁ দেব, বল। আগে প্রমিস কর। ওকে, প্রমিস। ঠিক আছে ভাইয়া, পরে চেয়ে নিব। দূর, তুই যে কি বলিস না আর কি করিস তুই ছাড়া কেউ বোঝে না। এরকম কিছু কথা বলে জান্নাতকে পড়াতে বসলাম।